আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব জৈব রসায়ন। ঠিক আছে, এটা আসলে যত অ্যাডমিশন শিক্ষার্থী আছে প্লাস একাডেমিক যত শিক্ষার্থী আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবার কাছে এটা কি একটা আতঙ্কের নাম। ঠিক আছে, আমরা আসলে জৈব রসায়নকে ভয় পাই। তো আমি ট্রাই করব যাতে জৈব রসায়নটাকে যত সহজভাবে পড়ানো যায়, ইনশাআল্লাহ। তো মেডিকেল প্রিপারেশনের জন্য একটা সুবিধা কি ভাইয়া, যে বিগটা টিকটা কিছু লাগে না। ঠিক আছে, মানে জাস্ট বিক্রিয়ার নামগুলো লাগে। ঠিক আছে, স্পেসিফিক ওয়েতে সেগুলো মুখস্থ করা যায়। ঠিক আছে, আর তাছাড়া ওইরকম কঠিন যে বিষয়গুলা জৈব রসায়নের ওইগুলো আসলে ম্যাক্সিমামই বাদ দেওয়া হয় আর কি। যেমন নামকরণ, নামকরণ যদিও কঠিন না, সহজ বিষয়, তারপরে মনে করো অনেকে নামকরণ পারে না, প্যারা লাগে। আর নামকরণ মেডিকেলের জন্য লাগেও না। ঠিক আছে, এ পর্যন্ত নামকরণ থেকে মেডিকেলে প্রশ্ন আসে নাই। তো এই যে বিষয়গুলা একটু মনে করো যে বাইসা বুইসা পড়লেই এনাফ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বিক্রিয়া প্রভাবক টভাবক লাগে আর কি। তো চলো আমরা শুরু করব ইনশাল্লাহ, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাক। ঠিক আছে, কালকে ক্লাসটা নিতাম, কালকে একটু বাইরে ছিলাম, নিতে পারি নাই। আজকেও এই টাইমে এই ক্লাসটা নিতে পারতাম কি না সন্দেহ ছিল, কারণ আমার হঠাৎ করে দেখি ক্লাস শুরুর 15 মিনিট আগে দেখি ওয়াইফাই নেট পাইতেছে না। ঠিক আছে, নেট পাচ্ছে না, কানেক্ট হইতেছে না। তো আমি টেনশনে পড়ে গেছি যে আবার আজকের ক্লাসটা এখন নিতে পারলে হইলো। পরবর্তীতে নেটওয়ালাকে ফোন টোন দিয়ে আবার নেট ঠিক করলাম। তো মোটামুটি আমরা আমি ও কালকের এক্সামের মেরিট মনে হয় দেই নাই। ঠিক আছে, আমি ক্লাস শেষে দিয়ে দিব, সমস্যা নাই, কালকের এক্সামের রেজাল্ট। ওকে, কালকে রাতে দিতাম, কিন্তু কালকে রাতে আহ, দেখলাম যে পরীক্ষার্থীর সংখ্যা খুব কম। কয়জন, 15-16 জন মানে পরীক্ষা দিছে। তো এই জন্য কালকে রাতে রেজাল্টটা দিই নাই, যে হয়তো পোলাপানের পড়া হয় নাই, সকালের ভিতরে যদি পুরা পরীক্ষা দেয় তাও একটু উপকার হবে। এই জন্য রাতে রেজাল্টটা দিই নাই। সমস্যা নাই, ক্লাসের রেজাল্ট দিব। ওকে, তোমরা একটু জানাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সব ঠিক থাকলে আমরা ক্লাসটা শুরু করব। সবাই একটু জানাও, দ্রুত জানাও, সবাই একটু জানাও। সবাই একটু জানাও, সবাই একটু জানাও। ওকে, তো সাউন্ড তো কম হওয়ার কথা না, কারণ ভাই আমি তো প্রতিদিন একই সেট আপে ক্লাস নেই, তাই না? আমি একই জায়গায় বসে একই সেট আপে ক্লাস নেই, আমার তো মনে করো যে চেঞ্জ হওয়ার কথা না। তো দেখো, তোমার মনে হয় একটু ভলিউম কম টম আছে। ঠিক আছে, ওকে চলো শুরু করি। তো আমরা যেটা পড়বো সেটা হলো ভাই জৈব যৌগ, জৈব রসায়ন, যেটাই বলো না কেন। ঠিক আছে, তো জৈব রসায়ন বলতে আমরা আসলে কি বুঝি ভাইয়া? হাইড্রোকার্বন। ঠিক আছে, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে ভাইয়া হাইড্রোজেন আর কার্বন থাকবে। ঠিক আছে, এই যে দেখো এখানে বলছে যে রসায়নের যে শাখায়, রসায়নের যে শাখায় ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা স্কিপ করে, বুঝছো? না পড়ে পরীক্ষা দেয়, স্কিপ করে। কিন্তু আমি যেটা বললাম যে দেখো, যদি একটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে তুমি স্কিপ হয়তো স্কুল লাইফে করছো, ভালো কথা, একাডেমিক লাইফে তোমার ছিল। ঠিক আছে, এটার বিকল্প ছিল, কিন্তু অ্যাডমিশনে তো বিকল্প নাই ভাই। যেমন বললাম যে এই বছর যে 22-23 বছরে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে, এই জৈব রসায়ন থেকে প্রশ্ন আসছে 10টা। তুমি চিন্তা করতে পারো, রসায়ন থেকে প্রশ্ন আসে মোট 25টা। 25টার ভিতরে একটা চ্যাপ্টার থেকেই, চ্যাপ্টার কয়টা? মনে করো যে ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, 10টা। ঠিক আছে, এখন 10টা চ্যাপ্টারের ভিতরে মনে করো যে আহ, একটা চ্যাপ্টার থেকে আসছে, মনে করো যে কয়টা, একটা চ্যাপ্টার থেকে আসছে হলো তোমার কি বলে যে 10টা। তাহলে তুমি বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে গতবার 10টা আসছে দেখি এবারে 10টা আসবে, এবার 10টা আসবে, সেরকম না।
এবার একটু কম আসতে পারে, কিন্তু ভাই ইম্পর্টেন্ট খুব। আবার 10টার বেশিও আসতে পারে, বলা যাবে না। যে প্রশ্ন করে সেই ভালো জানে যে কয়টা আসবে, ঠিক আছে। আর তাছাড়া তোমরা তো মেডিকেলে যে সবার হবে সেটাও তো না, অনেকে মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ না করুক যদি না হয়, তারপর আবার ভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা। তো ভার্সিটি পরীক্ষা দিতে গেলেও ভাইয়া তোমার জৈব যৌগ লাগবে, ঠিক আছে। তো জৈব যৌগ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়া ট্রাই করবা। যেহেতু 4টা ক্লাস দিছি, আমি ট্রাই করবো যে আস্তে 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 শেষ করার। কারণ দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় প্ল্যাটফর্মগুলোতে কী করে, কোচিংগুলোতে করে কি যে 1 ক্লাস বা 2 ক্লাসে পুরো জৈব যৌগ শেষ করে দেয়, পোলাপানি সব মাথার উপর দেওয়া যায়, ঠিক আছে। তো ওইভাবে না, ধীরে ধীরে 4টা ক্লাস দিছি যাতে রিল্যাক্সে পড়তে পারো, ঠিক আছে। যতটুকু পড়াবো বেশি বেশি প্রশ্ন সলভ করবা, ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো দেখো যেটা বলছে যে রসায়নের যে শাখায় কার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলে, তাকে জৈব রসায়ন বলে, ঠিক আছে। এবং দেখো জৈব যৌগতে আসলে কি কি থাকে, কার্বনের সাথে আরও বিভিন্ন যৌগ থাকে। কি কি যৌগ থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, ঠিক আছে। তো এগুলো আমরা একটা মনে রাখতে পারি, ঠিক আছে। দেখো এখানে 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 অনেকে এই নাইস চপস এটা দিয়ে মনে রাখে, তোমরা এটা দিয়ে মনে রাখতে পারো। বা তোমরা চাইলে দেখো আর একটা কথা বলি, সেটা হলো যে তোমরা চাইলে একটা জিনিস মনে রাখো, সেটা হলো ভাইয়া স্পনিক্স, ঠিক আছে। কি ভাইয়া, দেখো আমি একটু লিখে দিই, স্পনিক্স, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, তো দেখো এটাতে আসলে কি কি বোঝায় ভাইয়া, যে মনে করো এসতে সালফার, ঠিক আছে, পিতে কি ফসফরাস, ওতে অক্সিজেন, ঠিক আছে, না এনতে কি নাইট্রোজেন, ঠিক আছে, এক্স কি হ্যালোজেন। তো এগুলো যখন থাকবে, ঠিক আছে, আর কার্বন হাইড্রোজেন তো থাকবেই যেহেতু হাইড্রোকার্বন নাম। তো এগুলো যখন থাকবে তখন কি আমরা এগুলোকে জৈব যৌগ বলবো। কিন্তু আছে এখানে, কিন্তুটা কি ভাইয়া, অনেক ক্ষেত্রে কার্বন, আচ্ছা জৈব যৌগ তো কার্বন বলে কি মেন্ডার হয়, কার্বন থাকবেই মাস্ট, ঠিক আছে। কিন্তু ভাইয়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কার্বন থাকার পরেও, ঠিক আছে, কার্বন থাকার পরেও সেটা জৈব যৌগ না। তো ভাইয়া এটা তো তাহলে প্যাচ হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই প্যাচ। এখন আমাদের সেটা শিখতে হবে যে কোন কোন যৌগ কার্বন থাকার পরেও জৈব যৌগ না। কেন শেখা লাগবে, কারণ দেখা গেল তুমি তো শুধু মুখস্থ করে গেছো যে একটা যৌগের ভিতরে কার্বন, হাইড্রোজেন, তারপরে যে মৌলগুলোর নাম লেখা দিলাম এগুলো থাকলে কি হবে, সেটা জৈব যৌগ হবে। কিন্তু দেখো এমন অনেক যৌগ আছে যেগুলোর ভিতরে কার্বন আছে কিন্তু সেগুলো কি না, জৈব যৌগ না। তো এগুলো তোমার বোঝা লাগবে না। এখন অপশনে যদি এরকম একটা যৌগ দিয়ে দেয় যেটার ভিতরে কার্বন আছে কিন্তু জৈব যৌগ না, এখন প্রশ্নে জিজ্ঞাসা করলো যে নিচের কোনটি জৈব যৌগ নয়, তুমি দেখলা যে কার্বন আছে, তুমি তো তাহলে চোখ বন্ধ করে দাগায় দিয়ে আসবা, তাহলে কি হবে, তখন কিন্তু ভুল হবে। তো চলো আমরা একটু দেখি যে কার্বন থাকার পরেও জৈব যৌগ নয় কোনগুলো, ঠিক আছে। দেখো সবাই একটু নোট করবা, ঠিক আছে, একটু নোট করবা। কেমিস্ট্রি অন্য চ্যাপ্টারগুলো নোট করে না পড়লে সমস্যা নাই ভাই, কিন্তু জৈব যৌগ নোট করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, দেখো কার্বন থাকার পরেও জৈব যৌগ নয়, ঠিক আছে। কার্বন থাকার পরেও জৈব যৌগ নয় কোনগুলা, 1 নাম্বার হলো কার্বনের অক্সাইড। 1 নাম্বার কি, কার্বনের অক্সাইড, ঠিক আছে। যেমন বলতে পারি কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এগুলো কিন্তু জৈব যৌগ না। তারপরে আবার কি আছে, ধাতব সায়ানাইড, ঠিক আছে, ধাতব সায়ানাইড, ধাতব সায়ানাইড, যেমন পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে, বা হইতে পারে ক্যালসিয়াম সায়ানাইড। মোট কথা ধাতব সায়ানাইড হলে কি সেটা জৈব যৌগ নয়। তারপরে আবার কি, ধাতব কার্বনিল, ঠিক আছে, ধাতব কার্বনিল, ধাতব কার্বনিল, যেমন মনে করো যে যদি আমি একটা যৌগ লিখি, ঠিক আছে, এটা একটা ধাতব কার্বনিল, ঠিক আছে, নিকেল, আবার আয়রন দিয়ে আমরা একটা কি কার্বনিল বানাইতে পারি। ওকে, তারপরে আবার কি আছে ভাইয়া, তারপরে আছে হলো ধাতব কার্বাইড, ঠিক আছে, ধাতব কার্বাইড, ধাতব কার্বাইড কি ভাই, যদি আমি বলি ক্যালসিয়াম কার্বাইড। আচ্ছা বলতো ক্যালসিয়াম কার্বাইড কী হিসাবে ব্যবহার করা হয়, পড়াইছি কিন্তু আগের একটা চ্যাপ্টারে পড়াইছি। বল ক্যালসিয়াম কার্বাইড কী হিসাবে ব্যবহার করা হয়, দেখি মনে আছে কার,
ঠিক আছে। তারপরে কি, তারপর একটা হলো কার্বনিক অ্যাসিড ও তার লবণ। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড ও এর লবণ। যেমন আমি যদি কার্বনিক অ্যাসিড নিই, ঠিক আছে, এবং এটা যদি একটু লবণ নিই, লবণ নিতে পারি ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তো এইগুলা এই যে যতগুলা লিখে দিলাম, ঠিক আছে, কার্বন থাকার পরেও কি এগুলা একটাও জৈব যৌগ নয়। তো এগুলা যে কোনো একটা তোমার অপশনে দিয়ে দিতে পারে। ঠিক আছে, অপশনে দিয়ে বলবে যে নিচের কোনটা জৈব যৌগ নয়, তখন কিন্তু ভাই ধরে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। আর কিছু কিছু আছে দেখো, আর একটি স্পেসিফিক আছে, সেটা হলো কি ভাইয়া, যে কার্বন এবং হাইড্রোজেন দুইটাই আছে কিন্তু জৈব যৌগ না। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন দুইটাই আছে কিন্তু জৈব যৌগ না। দেখো বইলা দিই, কার্বন, আচ্ছা এভাবে লিখতে গেলে টাইম লাগবে বেশি। ঠিক আছে, কার্বন হাইড্রোজেন দুইটা থাকার পরেও জৈব যৌগ না, জৈব যৌগ নয়। কোনগুলা ভাইয়া, দেখো আমি যদি বলি অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে, NH4CnO। তারপরে আবার কি আছে ভাইয়া, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, NaHCO3। এখানে দেখো হাইড্রোজেন আছে, কার্বন আছে, কিন্তু এটা কি না, এটা জৈব যৌগ না। এই নামগুলো একটু মনে রাখো। ঠিক আছে, এগুলো কিন্তু হাইড্রোজেন এবং কার্বন থাকার পরেও কি না, জৈব যৌগ না। ওকে, তো দেখো এটাই ছিল জৈব যৌগ কোনগুলা আর কোনগুলা জৈব যৌগ না সেটা নিয়ে আলোচনা। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় দেখবা যে তোমাকে জাস্ট এই যে একটা নাইস চপ ছন্দ শিখাই দিবে। ঠিক আছে, তারপরে মনে করো যে বলবে যে এইটুকু মনে রাখো, কিন্তু কার্বন এবং হাইড্রোজেন থাকার পরেও যে সেগুলো জৈব যৌগ হইতে নাও পারে সেটা কেউ বলে না। তো তোমাদের বইলা দিলাম। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা দুজন বিজ্ঞানী কথা বলবো, একজন হলো বার্জেলিয়াস আর একজন হলো ফ্রেডরিক উলার। ঠিক আছে, তো দেখো বার্জেলিয়াস কি বলছে। বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণীর সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগ সমূহকে জৈব যৌগ বলছে। ঠিক আছে, আর খনিজ বা নির্জীব পদার্থ থেকে যেগুলো পাইছে ওগুলোকে বলছে কি, অজৈব যৌগ। এবং উনি একটা মতবাদ দেন। ঠিক আছে, মতবাদটা কি দেন, মতবাদ দেন হলো প্রাণশক্তি মতবাদ। এই প্রাণশক্তি মতবাদ আসলে কি বলেন, যে তিনি বলছিলেন যে সজীব উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে একমাত্র কি জৈব যৌগ পাওয়া যায়। ঠিক আছে, মোট কথা উনি বলছিলেন যে জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা যায় না, বা ল্যাবে তৈরি করা যাবে না। ঠিক আছে, বা পরীক্ষাগারে তৈরি করা যাবে না। জৈব যৌগ কেবল প্রাণী দেহ বা কি সজীব উদ্ভিদ থেকে পাওয়া যাবে। এই তারই মতবাদটাকে বলা হয় যে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। ঠিক আছে, ওকে। কিন্তু ফ্রেডরিক উলার কী করছিল পরবর্তী তাইসা, ফ্রেডরিক উলার কী করছে, যে মনে করো যে আমি যদি একটু বলি যে ফ্রেডরিক উলার, ঠিক আছে, ও মনে করো যে পরবর্তীতে ল্যাবে পরীক্ষা করলো। কী পরীক্ষা করলো, যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে মনে করো যে লেড সায়ানাইড নিল, লেড সায়ানাইড নিয়ে মনে করো যে বিক্রিয়া করলো। দেখলো কি, যে তোমার অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হইলো। কি উৎপন্ন হইলো ভাইয়া, অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হইলো। এবং পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানাইডটাকে যখন তাপ দিল, ঠিক আছে, তাপ দেওয়ার ফলে ইউরিয়া উৎপন্ন হইলো। কি উৎপন্ন হইলো ভাইয়া, ইউরিয়া উৎপন্ন হইলো। ইউরিয়ার তো সংকেত তোমরা তো সবাই জানো আশা করি। ঠিক আছে, ইউরিয়ার সংকেতটা কিন্তু লাগে। তো ইউরিয়া উৎপন্ন হইলো। তো ইউরিয়া তো একটা কি ভাইয়া, জৈব যৌগ। ঠিক আছে, ইউরিয়া কি একটা জৈব যৌগ না, সমযোজী যৌগ, জৈব যৌগ যাই বলো, জৈব যৌগ মানে তো সমযোজী যৌগ। ওকে, তো তখন বুঝলো যে না, তাহলে তো আসলে কি বলে যে বার্জেলিয়াসের মতবাদ ভুল, আমরা তো ল্যাবে তৈরি করতে পারি। ঠিক আছে, তো দেখো এটাই এখানে বলছে, এটাই বলছে যে ফ্রেডরিক উলার পরীক্ষাগারে, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়া উৎপন্ন করে কি অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, এই বিক্রিয়া কোনটার ভিতরে হয় নামগুলো একটু মনে রাখো। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি লেড সায়ানাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করে। এবং এই অ্যামোনিয়াম সায়ানাইড পরবর্তীতে তাপ দিয়ে কি হয় ভাইয়া, ইউরিয়া উৎপন্ন হয়। এই যে বিক্রিয়াটা কি দেখো পরের পেজে আছে, এই যে বিক্রিয়াটা পরের পেজে আছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা লাগবে। এবং দেখো এখানে এখানে মনে করো যে এটা কাছে কোন পদ্ধতিতে ইউরিয়া উৎপন্ন হয়, বা তোমাকে প্রশ্নে বলতে পারে যে অ্যামোনিয়াকে তাপ দেওয়ার ফলে কোন পদ্ধতিতে ইউরিয়া উৎপন্ন হয়, সেটা হলো ভাইয়া পুনর্বিন্যাস পদ্ধতি। ঠিক আছে, পুনর্বিন্যাস পদ্ধতি। ওকে, এবং এই যে অ্যামোনিয়াম সায়ানাইড লবণকে উত্তপ্ত করে ইউরিয়াতে পরিণত করলো। ঠিক আছে, এই যে
দেখো একটু বইলা দিই। এই যে অ্যামোনিয়া সায়ানাইড লবণকে উত্তপ্ত করে এটা প্রস্তুত করলো, ঠিক আছে। এটা কী ধরনের বিক্রিয়া বলতে পারবা? এটা হলো ভাই একটা সমানুকরণ বিক্রিয়া। কী ধরনের বিক্রিয়া ভাই? এটা একটা সমানুকরণ বিক্রিয়া। এটাও কিন্তু অনেক টাইমে এমসিকিউ আসে, এটা একটু লেখা নাও। এটা হলো সমানুকরণ বিক্রিয়া, ঠিক আছে, সমানুকরণ বিক্রিয়া। ওকে, এখান থেকে এইটুকুই লাগবে। ওকে, এই জন্যই যেহেতু মনে করো যে বার্জিলিয়াসের মতবাদকে মনে করো যে ভাই ফেড্রিকুলার, এই জন্য কি ফেড্রিকুলার রসায়নের জনক বলা হয়, ঠিক। জৈব রসায়নের জনককে ফেড্রিকুলার, ঠিক আছে, আবার বার্জিলিয়াস বইল না। ওকে, এখন দেখো জৈব যৌগ এবং অজৈব যৌগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। জৈব যৌগ, জৈব যৌগর সংখ্যা কত বর্তমানে? বর্তমানে বলা হয় যে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি, ঠিক আছে। এখন ভুল হয় কোথায়? পোলাপান 80 লক্ষের বেশি, 80 লক্ষের বেশি, পোলাপান 80 লক্ষ কথাটা মনে রাখে, কিন্তু এই বেশি কথাটা মনে রাখে না, ঠিক আছে। পরীক্ষা দেখলে দেখবা যে অপশনে দিয়ে দিচ্ছে 80 লক্ষের বেশি, 80 লক্ষের কম, ঠিক আছে, এরকম। তো বেশি কথাটা মনে রাখা লাগবে, 80 লক্ষের বেশি। এবং এই যে জৈব যৌগের সংখ্যা যে এত বেশি, এটা কারণ কি? কারণ হলো তিনটা। কয়টা ভাই? আচ্ছা, আমার একটু নেট প্রবলেম হয়েছিল। ওকে, তো যেটা বলতেছিলাম যে জৈব যৌগের যে এত বেশি বেশি হওয়ার কারণ বা প্রাচুর্যের কারণ, ঠিক আছে, প্রাচুর্য মানে কি? প্রচুর পাওয়া যায়, ঠিক আছে। এই প্রাচুর্যের কারণ কয়টা ভাইয়া? তিনটা। এই তিনটা কেমনে মনে রাখবা? তিনটা মনে রাখবা ক্যাপস দিয়ে। কি দিয়ে? ক্যাপস, ঠিক আছে, ক্যাপস। ক্যাপসের ক দিয়ে কি? ক দিয়ে মনে রাখবা ক্যাটেনেশন, ক দিয়ে মনে রাখবা ক্যাটেনেশন। প দিয়ে মনে রাখবা, প দিয়ে মনে রাখবা পলিমারকরণ, ঠিক আছে। আর স দিয়ে মনে রাখবা সমানুকরণ বা সমানুতা, ঠিক আছে। ক্যাটেনেশন জিনিসটা কি ভাইয়া? ক্যাটেনেশন জিনিসটা হলো যে কার্বনের সাথে কার্বন যুক্ত হওয়ার যে ক্ষমতা, ঠিক আছে। আমরা কি জানি জৈব যৌগ কি একটা কার্বনের সাথে একটা কার্বন যুক্ত হয়? এই যে কার্বনের সাথে কার্বন যুক্ত হওয়ার ক্ষমতা, এটাকে বলা হয় ক্যাটেনেশন, ঠিক আছে। আর সমাণু জিনিসটা তো তোমরা জানোই, যা আণবিক সংকেত এক হয় কিন্তু কি গাঠনিক সংকেত ভিন্ন, ঠিক আছে। যেমন ইথানল এবং কি ডাইমিথাইল ইথার, ঠিক আছে, এই দুইটা। মনে করো যে সমানুতা সম্পর্কে তোমরা সবাই জানো যে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ঠিক আছে। ওকে, তারপর পলিমারকরণ, যেমন এই যে আমরা জানি পলিমারকরণ বিক্রিয়া তোমরা দেখে আসছো, ঠিক আছে, যে ইথিলিন কি পলিথিনে পরিণত হয়, ঠিক আছে। একটা ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার মিলে কি হয়? একটা বড় পলিমার গঠন করে, সেটা কি পলিমারকরণ বিক্রিয়া। ওকে, এবং দেখো এই তিনটা মনে রাখে সবাই, এই তিনটা সবাই মনে রাখে, ভালো কথা। কিন্তু আরও দুইটা ইম্পর্টেন্ট তথ্য আছে, এই দুইটাকে মনে রাখে না। সেটা হলো ভাইয়া কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত ভাইয়া? 2.5। তার মানে কি এটা একটা। আবার দেখো যে কার্বনের বন্ধন শক্তি কত? বন্ধন শক্তি ভাইয়া 347 কিলো জুল পার মোল। এখানে হলো এই তড়িৎ ঋণাত্মকতার মান এবং বন্ধন শক্তি দুইটাই কি ভাইয়া? দুইটাই হলো মাঝামাঝি অবস্থান করে, মাঝামাঝি, মাঝামাঝি, ঠিক আছে, দুইটাই কি মাঝামাঝি, মাঝামাঝি। দেখো মাঝামাঝি হওয়ার সুবিধা কি? যদি বন্ধন শক্তি বেশি হইতো তাহলে বন্ধন শক্তি ভাঙা কঠিন হইতো, ঠিক আছে। আবার কম হইলেও কি ঝামেলা, ঠিক আছে। আবার তড়িৎ ঋণাত্মকতার মান মাঝামাঝি হওয়ার ফলে কি অধিকাংশ মৌল বা যৌগের সাথে কি বিক্রিয়া করতে পারে। তো এই জন্য মাঝামাঝি হওয়ার কি সুবিধা আছে। এই জন্য আসলে কি বলা যায় জৈব যৌগর কি প্রাচুর্য বেশি। এগুলো বুঝছো কিনা? ওকে, ক্যাটেনা শব্দ, যে ক্যাটেনেশন বললাম যে কার্বনের সাথে কার্বনের যে বন্ধন বা যুক্ত হওয়ার ক্ষমতা, ঠিক আছে। ক্যাটেন মানে শিকল গঠন করে আর কি। এই যে বলতে দেখো ক্যাটেনা শব্দের অর্থ কি? শিকল, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে পেজে আসো, তারপরের পেজে আসো, দেখো। ওকে, দেখো এখানে কয়েকটা কথা বলছে, ঠিক আছে, যে ক্যাটেনেশনের একটি বিশেষ উদাহরণ কি? ক্যাটেনেশনের বিশেষ উদাহরণ হলো ফুলারিন, ঠিক আছে। বিশেষ উদাহরণ কি ভাইয়া? বিশেষ উদাহরণ হলো ফুলারিন। ক্যাটেনেশনের কিন্তু অনেক উদাহরণ আছে। যদি বলে যে বিশেষ উদাহরণ কোনটি, এখানে কি অর্থটা কি? কি অর্থ হলো বিশেষ, ঠিক আছে। বিশেষ উদাহরণ কোনটি ভাইয়া? বিশেষ উদাহরণ হলো ফুলারিন, ঠিক আছে। ওকে, এবং দেখো যে নিচে একটা কথা বলছে যে দেখো যে রূপভেদে অণুতে 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এরূপ রূপভেদ যেমন C32, ঠিক আছে, C50, 60, 70 নামকরণ হয় ফুলারিন্স, ঠিক আছে। তাহলে ফুলারিন নামকরণ হয় কোনগুলা ভাইয়া? C32, 50, 60, 70, ঠিক আছে, এভাবে মনে রাখবা। 50, 60, 70 এটা তো মনে রাখতে পারবা। আর জাস্ট একটা কি ভেজাল মার্কার সংখ্যা আছে, সেটা কি C32। এই কয়েকটা আমরা কি বলবো? এই কয়েকটা আমার নাম কি দিব? নাম দিব হলো ফুলারিন্স, ঠিক আছে। তাহলে কার্বন সংখ্যা কত হইতে হবে?
32, 50, 60 অথবা কি 70, ঠিক আছে। এবং দেখো এই যে C60 যেটা আছে এটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, এটা একটু বিস্তারিত বলছে যে C60 এর আণবিক গঠন হলো বুকমিনিস্টার ফুলারিন নির্মিত ভূগোলক আকৃতি গম্বুজের মতো। কিসের মতো? গম্বুজের মতো। এটা একটু আসে, এটা একটু আসে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে C60 এর আণবিক গঠন কিসের মতো ভাইয়া? ভূগোলক আকৃতির গম্বুজের মতো, ঠিক আছে। এবং এই C60 একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল। কি বলা হয় ভাইয়া? বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল। এই নাম দুটা কিন্তু একটু লাগবে, ঠিক আছে। ওকে। এবং এই যে কী বলছে দেখো যে কার্বন C60 মানে কার্বন আছে 7টা, ঠিক আছে। এবং এটা আণবিক ভর কত? 720। আমরা জানি কি একটা কার্বনের আণবিক ভর কত? 12। 12 গুণন 60, ঠিক আছে। 12 গুণন 60 ইকাল টু কত হয়? 720, ঠিক আছে। এভাবে মনে রাখতো, এটা কিন্তু মুখস্থ করা কিছু না, ঠিক আছে। অনেকে মুখস্থ করবে যে 60টি কার্বন আণবিক ভর 720, ঠিক আছে। যাই হোক, মজা করলাম, এভাবে অনেকে মুখস্থ করে। তো মুখস্থ করা কিছু নেই ভাই, এটা কিন্তু তোমার এইভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে। এবং দেখো সংকরায়নটা কি বলছে যে sp2 সংকরিত, ঠিক আছে। এবং দেখো এখানে কিন্তু আরও দুইটা কার্বনের আরও দুইটা মনে করো যে কি বলে যে রূপভেদ আছে। একটা হলো কি, একটা হলো দেখো এই যে গ্রাফাইট, একটা হলো ডায়মন্ড, ঠিক আছে। এই দুইটার সংকরায়ন একটু মনে রাখো। গ্রাফাইট হলো sp2, গ্রাফাইট কি? গ্রাফাইট হলো sp2, ঠিক আছে। গ্রাফাইট হলো sp2, ডায়মন্ড হলো কি? ডায়মন্ড হলো sp3, ডায়মন্ড হলো sp3, ঠিক আছে। এই দুইটার সংকরায়ন একটু মনে রাখো। আচ্ছা, বলতে পারবা গ্রাফাইট আর ডায়মন্ডের ভিতরে কোনটা বিদ্যুৎ পরিবাহী? বলতে পারবা কেউ? বলো তো, যে গ্রাফাইট আর ডায়মন্ডের ভিতরে কোনটা বিদ্যুৎ পরিবাহী? বলো 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 বলো, দেখি কে বলতে পারে। অবশ্যই কি হবে? অবশ্যই অবশ্যই গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হবে, ঠিক আছে। কেন হবে ভাইয়া? দেখো এটা তোমরা কিন্তু এটা বোঝার জন্য আহামরি কিছু জানা লাগবে না, তোমরা মুখস্থ করতে পারো। আবার দেখো এখানে sp2 আছে না, ঠিক আছে। গ্রাফাইট sp2 আছে, তার মানে কি পির একটা যদি আমরা বলি sp3, এখানে p3 আছে, sp2 আছে, তার মানে কি এখানে একটা মুক্ত ইলেকট্রন আছে বলা যায়, ঠিক আছে, বা হোল আছে এখানে বলা যায়। তো সেই ক্ষেত্রে কি আমরা জানি মুক্ত ইলেকট্রন বা হোল দিয়ে আমরা কি করি? যে বিদ্যুৎ পরিবাহী করি, ঠিক আছে। এগুলো তোমরা জিয়েতে পড়বা, কি বলে ফিজিক্স সেকেন্ড পেপারে পড়বা, 10ম চ্যাপ্টার মেবি এটা, হ্যাঁ। ওকে, যাই হোক, দেখো এটাই ছিল। এখন এই যে বলছে যে নিচে আসো, দেখো যে কার্বনের ক্যাটানেশন সফলতার কারণ, ঠিক আছে। দেখো ক্যাটানেশনের সফলতার কারণ এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে। এই যে ক্যাটানেশন সফলতার মূল কারণ কি? কার্বন কার্বন এক কার্বন কার্বন বন্ধন, তারপরে কি কার্বন একক বন্ধন হয়, দ্বিবন্ধন হয়, ত্রিবন্ধন হয়, ঠিক আছে, অনেক রকমের বন্ধন হয়, ঠিক আছে। তারপর দেখো এই যে শক্তির মান, ঠিক আছে, ঠিক আছে, শক্তির মান, তারপর কি অন্য মৌলে বন্ধন তুলনায় বেশি, ঠিক আছে। আর দেখো এই যে কী বলছে এখানে, এই তড়িৎ ঋণাত্মকতা মান দেখো 2.5, ঠিক আছে, এগুলোই বলছে। আর যেখানে একটা কথা বলছে যে কার্বনের ক্যাটানেশনের সফলতার সবচেয়ে কার্যকারী শর্ত কি? সবচেয়ে কার্যকারী শর্ত হলো ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। এটা একটু মনে রাখো, ঠিক আছে। তাহলে ক্যাটানেশনের কার্বনের ক্যাটানেশনের সবচেয়ে কার্যকরী শর্ত কোনটা? কার্যকরী শর্ত, ঠিক আছে। কার্যকরী শর্ত হলো ভাইয়া কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। ওকে, দেখো তারপরের পেজে চলে আসো। দেখো দেখো এটা পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে। ইথিলিন থেকে কি পলিথিন তৈরি হয়, ঠিক আছে। এখানে জাস্ট কি লাগবে ভাইয়া? প্রভাবকগুলো লাগবে, ঠিক আছে। চাপ কত, তাপ কত, প্রভাবক কী থাকে? প্রভাবক থাকে অক্সিজেন, ঠিক আছে। প্রভাবক কী থাকে? প্রভাবক হিসেবে থাকে অক্সিজেন। ওকে, দেখো চাপ এখানে কত থাকে? আলটিমেটলি 1000 থেকে 1200 ATM। এখানে তো শুধু বলছে উচ্চ চাপ, ঠিক আছে। বা স্পেসিফিকভাবে যদি কখনো জানতে চায় যে পলিমারকরণ বিক্রিয়ায় কত চাপ হয়, সেটা কত ভাই? 1000 থেকে 1200, ঠিক আছে। ওকে, এবং অণু কতগুলো থাকে? অণু থাকে 600 থেকে 1000টি, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, এখন দেখো জৈব যৌগ আর অজৈব যৌগের ভিতরে পার্থক্য, ঠিক আছে ভাই। জৈব যৌগ এবং অজৈব যৌগের ভিতরে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তো এটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো, ঠিক আছে, একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। দেখো আচ্ছা, জৈব যৌগের ভিতরে কার্বন আছে না? কার্বন কার্বন আছে, ঠিক আছে। কার্বনের প্রথম অক্ষর কি? ক। তো আমরা জৈব যৌগ মনে রাখবো ক দিয়ে। কী দিয়ে মনে রাখবো ভাইয়া? ক দিয়ে। তুমি এখানে একটু ছোট করে ক লেখা নাও, ক, ঠিক আছে। আর অজৈব যৌগ না দিয়ে মনে রাখবা। কী দিয়ে মনে রাখবা? না দিয়ে, ঠিক আছে। সবগুলো হয়তো মনে রাখা সম্ভব না, কিন্তু ম্যাক্সিমামগুলা এই ক এবং না দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে।
ওকে, দেখো যেটা বলছে কদে কি মনে রাখবো, জৈব যৌগ অবশ্যই কার্বন থাকবে, অবশ্যই কি থাকবে, কার্বন অবশ্যই থাকবে, এটা একটা বৈশিষ্ট্য গেল, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, ওকে দেখো, আর জৈব যৌগ কি সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ, এটা আমরা জানি, ঠিক আছে। জৈব যৌগ যে সমযোজী বন্ধন থাকে বা সমযোজী যৌগ, ঠিক আছে, এটা আমরা জানি, ঠিক আছে। আর অজৈব যৌগ কি আয়নিক বন্ধন হইতে পারে, কি সমযোজী বন্ধন হইতে পারে, ঠিক আছে। আবার দেখো এখানে যে প্রথমটা বললাম যে জৈব যৌগ কার্বন অবশ্যই থাকবে, ঠিক আছে। আর কি অজৈব যৌগতে কি কার্বন থাকতে পারে, নাও থাকতে পারে, এখানে জাস্ট কি বলছে, দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়, কার্বন থাকুক না থাকুক এটা ম্যাটার করে না, ঠিক আছে। এবং দেখো যে বলছে জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন, ঠিক আছে, মানে কি কম, কম, এই যে ক যেমন রাখতে বলছিলাম না কম, তার মানে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটা কি কম, কতে কম, ঠিক আছে। আর অজৈব যৌগের কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত বেশি হয়, ঠিক আছে, উচ্চ হয় বা বেশি হয়, ঠিক আছে। যেমন এখানে বলছে যে সাধারণত কত, সাধারণত জৈব যৌগগুলোর মনে করো যে স্ফুটনাঙ্ক কত হয়, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, ঠিক আছে, 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, ঠিক আছে। যেমন বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক কত 121 ডিগ্রি সেলসিয়াস, মিথানল স্ফুটনাঙ্ক কত 65 ডিগ্রি সেলসিয়াস, এই দুইটা লাগবে, মাস্ট লাগবে, যে কোনো টাইমে দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে কোনো টাইমে দিয়ে দিতে পারে। আর দেখো অজৈব যৌগের কত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 700 এর বেশি থাকে, 700 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। যেমন সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত, গলনাঙ্ক কত 801 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা অনেকেই জানি, ঠিক আছে। এটা কিন্তু অনেকে জানার কথা, আগে থেকে জানার কথা, দেখো অলরেডি একবার মেডিকেল আসছিল, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে দেখো একটা কথা বলছে যে জৈব যৌগ পোলা দ্রাবক, পানিতে অদ্রবণীয়, ঠিক আছে, পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, এটা শুধু মনে রাখো যে জৈব যৌগ কি পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। আর জৈব যৌগ অজৈব যৌগ কি, অজৈব যৌগ পোলা দ্রাবক মানে পানিতে কি দ্রবণীয়, ঠিক আছে, পোলা দ্রাবকে কি দ্রবণীয়, ঠিক আছে। ওকে, এটা কেমনে মনে রাখবে আমি তোমাকে বলি, তুমি যা সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করবা, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ না, আচ্ছা সোডিয়াম ক্লোরাইড যে অজৈব যৌগ এটা তার বোঝানো লাগবে না, ঠিক আছে। এখন তুমি জানো যে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, এটা একটা অজৈব যৌগ, তুমি যদি লবণকে খাবার লবণকে পানির ভিতরে ফালাই দাও ওটা গলে যাবে না, মানে কি পানিতে দ্রবীভূত হয়ে গেল। তো তুমি যেহেতু দেখতেছো যে অজৈব যৌগ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হইতাছে, তার মানে জৈব যৌগগুলা কি নিশ্চয়ই অজৈব যৌগের বিপরীত হবে, তার মানে কি অজৈব যৌগ পানিতে দ্রবণীয় হবে না, ঠিক আছে। ওকে, তারপর দেখো কি বলছে যে দহনের পরে কোনো কিছু অবশেষ থাকে না, ঠিক আছে। জৈব যৌগ দহনের পরে কি থাকে না ভাইয়া, কোনো অবশেষ থাকে না, ঠিক আছে, কোনো অবশেষ থাকে না, এটা আমার মাথায় রাখবে যে কোনো অবশেষ থাকে না, ঠিক আছে। আর দেখো কি বলছে, অজৈব যৌগ সাধারণত জ্বলে না, ঠিক আছে, জ্বলে না, তবে কি জ্বললে দহনের পর অবশেষ থাকে, ঠিক আছে। এটা কেন মনে রাখবা, দেখো জৈব যৌগ জিনিসগুলো কি অ্যালকোহল থাকে, এখন অ্যালকোহল তোমরা জানো যে অ্যালকোহল কি খুব ভালোভাবে আগুন লাগে, লাগে না। তুমি মনে করো যে অ্যালকোহলে যে কোনো কিছু মনে করো তুমি সেন্টের বোতলের সামনে যদি একটু আগুন লাগা আর সেন্টের বোতলে ফুসফুস করে মারো, তুমি দেখবা কি যে একটা বিস্ফোরণের মতো হয়ে যাবে। তো তুমি বুঝতে পারছো যে ওখানে অ্যালকোহল আসছে, তার মানে কি ওটাতে বিশাল আগুন ধরে যেতেছে, ঠিক আছে। প্লাস বড় বড় যত বিস্ফোরণ ঘটে সবগুলোতে কি অ্যালকোহল থাকে। তো বা তারপর তোমরা হেক্সোসল দেখছো, হেক্সোসলও কি অ্যালকোহল থাকে, ওইটাও কি তুমি চাইলে মনে করো যে যদি তুমি যে কোনো জায়গায় যদি ফালায় মনে আগুন ধরে দাও, ঠিক আছে, আগুন ধরে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারো যে অ্যালকোহল বা জৈব যৌগগুলোতে কি আগুন ধরে ভালো, তার মানে কি এগুলা কি কয় মানে ভালো দহন হয়, ঠিক আছে। তাহলে ভালো যদি দহন হয় তাহলে কি শেষে কিছু অবশেষ থাকবে না, বাস্তব কথা। আর তাহলে অজৈব যৌগ কি জৈব যৌগের বিপরীত হবে, তাহলে জৈব যৌগ যদি ভালো জ্বলতে পারে তাহলে কি অজৈব যৌগ কি ভালো জ্বলবে না, সেটাই তো হবে, ঠিক আছে। সেজন্য বলছে দেখো যে জ্বললে দহনের পরে কি থাকে, অবশেষ থাকে, বুঝতে পারছো কিনা। ওকে, তারপরে দেখো যেটা বলছে যে জৈব যৌগ তড়িৎ অপরিবাহী, তড়িৎ বিশ্লেষণ হয় এবং কি তড়িৎ অপরিবাহী, এটা একটু মনে রাখো, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ হয়, তড়িৎ অপরিবাহী, ঠিক আছে। আর অজৈব যৌগগুলা কি তড়িৎ বিশ্লেষিত হয়, ঠিক আছে। যেমন সোডিয়াম ক্লোরাইড লবণের কথা চিন্তা করতে পারো, ঠিক আছে। তো লবণ দিয়ে কিন্তু আমরা কি লবণ দিয়ে আমরা দুইটা উদাহরণ মনে রাখতে পারবো, ঠিক আছে। যেমন আমরা জানি কি লবণের মাধ্যমে কি লবণ জলের মাধ্যমে তড়িৎ বিশ্লেষিত করতে পারে, ঠিক আছে, এটা তো কি মনে রাখতে পারো। এবং দেখো এই যেখানে বলছে যে অজৈব যৌগের সংখ্যা কত ভাইয়া, 1,00,000-এর কম, 1,00,000-এর কম। আর জৈব যৌগের সংখ্যা কত, 80,00,000-এর বেশি, 80,00,000-এর বেশি, ঠিক আছে। 1,00,000-এর কম হলো অজৈব যৌগ সংখ্যা, আর জৈব যৌগের সংখ্যা তো 80,00,000-এর ওপরে, ঠিক আছে, এই বেশি ওপরে। আর এটা মনে করো যে এটা কিন্তু কম, কম আর এটা বেশি, এই দুইটা ওয়ার্ড একটু মনে রাখো, পেঁয়াজ যেন না লাগে, ঠিক আছে। ওকে, জৈব যৌগগুলোকে আমরা সমগোত্র শ্রেণীতে বিভক্ত করতে পারি, ঠিক আছে, সমগোত্র শ্রেণী আমরা একটু পরে আলোচনা করবো বিস্তারিত, সমস্যা নাই, ঠিক আছে। ওকে,
আর এগুলা কি সমগোত্র শ্রেণীতে বিভক্ত করা যায় না, কিন্তু সমধর্মী যৌগতে বিভক্ত করা যায়। ঠিক আছে, ওকে। এখন দেখো একটা কথা বলছে যে জৈব যৌগের ক্রিয়া জটিল ও কি মন্থর, মন্থর। ঠিক আছে, এটা কেমন মনে রাখবা যে গতি কম, গতি কম, আর এটা কি গতি বেশি। ওই যে ক বলছিলাম প্রথমে, এই যে এখানে ক লেখা দিছিলাম না, ক লেখা দিছিলাম ক, তার মানে কি গতি কম হবে, গতি কম হবে। ঠিক আছে, গতি কম, একটু মনে রাখো, গতি কম। ঠিক আছে, এবার একটু মনে রাখো, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে জৈব যৌগের শ্রেণী বিভাগ। ঠিক আছে, একটা হলো কি মুক্ত শিকল জৈব যৌগ, আর একটা হলো কি বদ্ধ শিকল জৈব যৌগ। এখানে একটা সুবিধা হলো কি ভাইয়া, যে জৈব যৌগের যত রকমের শ্রেণী বিভাগ আছে না, ম্যাক্সিমাম শ্রেণী বিভাগ দেখবা দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে। ঠিক আছে, অনেক শ্রেণী বিভাগ দেখবা, একটু পর পরে দেখবা যে শ্রেণী বিভাগ, একটু পর পরে দেখবা যে এতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এবং ম্যাক্সিমামগুলো দেখবা কি দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটা একটু সুবিধা। ঠিক আছে, মুক্ত শিকল, এই মুক্ত শিকল বদ্ধ শিকল বোঝানোর কিছু নেই, তোমরা আগে থেকে শিখে আসছো যে মুক্ত শিকল কি, যে কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকবে। এই যে কার্বনের এই হাত, দেখো কার্বনের এই হাত এবং কি এই হাত দুইটা মুক্ত আছে না, যদি এই কার্বনের দুই হাত অন্য কোনো যৌগ দেওয়া ধরতো তাও কিন্তু মুক্ত শিকলই হইতো। তাহলে কি হইতে হবে ভাইয়া, এই হাতটা এই হাতের সাথে মেলা লাগবে। মোট কথা কার্বনের একটা কার্বনের হাত আর একটা কার্বনের হাতের সাথে যদি মিলা যায়, তখন সেটাকে আমরা কি বলবো, তখন আমরা সেটাকে বলবো বদ্ধ শিকল কার্বন। ঠিক আছে, এখান থেকে শুধু কি লাগবে ভাইয়া, জাস্ট উদাহরণগুলো লাগবে, জাস্ট উদাহরণ। মুক্ত শিকল জৈব যৌগের উদাহরণ কোনগুলা? প্রোপেন, বিউটেন। ঠিক আছে, প্রোপেন, বিউটেন। তারপরে দেখো সম্পৃক্ত জৈব যৌগ। ঠিক আছে, ওকে। দেখো সম্পৃক্ত, মুক্ত শিকল আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কি সম্পৃক্ত, একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি, একক বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে, মানে যত রকমের অ্যালকেন আছে। ঠিক আছে, অ্যালকেন আর অ্যালকিন অ্যালকাইন এগুলো তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, তার মানে এগুলো কি অসম্পৃক্ত। আর সম্পৃক্ত কি, একক বন্ধন থাকবে বা একক সিগমা বন্ধন। আচ্ছা, একক সিগমা বন্ধন মানে তো একক বন্ধনই, আমরা তো জানি যে যদি একটা বন্ধন থাকে সেটা সিগমা বন্ধন, দুইটা বন্ধন থাকলে কি একটা সিগমা আর একটা কি পাই। ঠিক আছে, যদি তিনটা বন্ধন থাকে তাহলে কি একটা সিগমা দুইটা পাই। ঠিক আছে, গেলো তো তোমরা জানো আশা করি। ঠিক আছে, ওকে। তো যেটা বললাম যে সম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে, এগুলা কি সব অ্যালকেন হবে, মানে একক সিগমা বন্ধন থাকবে, মানে একটা বন্ধন থাকবে সেটা কি সিগমা বন্ধন, যেমন কি ইথেন, ইথানল, প্রোপেন, প্রোপানল। ঠিক আছে, উদাহরণগুলো শুধু লাগবে। আর অসম্পৃক্ত কি, এখানে দেখো দ্বিবন্ধন থাকবে অথবা কি ত্রিবন্ধন থাকবে, যে কোনো চাইলে দুইটাও থাকতে পারে অথবা কি যে কোনো একটা থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন থাকতে পারে। ঠিক আছে, যেমন মনে করো যে কি বললাম যে অ্যালকেন এবং কি, সরি অ্যালকিন এবং অ্যালকাইন হবে এগুলা। ঠিক আছে, যেমন মনে করি কী বলছে, ইথিলিন, অ্যাসিটিলিন। ঠিক আছে, উদাহরণগুলো শুধু লাগবে। ওকে, এখন দেখো বদ্ধ শিকল। ঠিক আছে, বদ্ধ শিকলগুলো কেমন, দেখো যেটা বললাম যে যেখানে মুক্ত শিকলে বললাম না যে কার্বনের সাথে কার্বন যুক্ত থাকলে সেটা কি, সেটা বদ্ধ শিকল হয়ে যেত। এই যে দেখো এখানে কি, দেখো এখানে দেখো এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, তিনটা কার্বন দেখো পরস্পর যুক্ত। ঠিক আছে, তার মানে কি এটা কিন্তু একটা বদ্ধ অবস্থান করছে, এবং কি তিনটা কার্বন পরস্পর সাথে যুক্ত হয়েছে। কার্বন সংখ্যা যতই হোক, মোট কথা প্রথম কার্বনের সাথে শেষ কার্বন যদি যুক্ত থাকে কোনোভাবে, ঠিক আছে, তখন কি সেটা বদ্ধ কার্বন। ঠিক আছে, বেনজিনের কথা চিন্তা করো, বেনজিন। ঠিক আছে, দেখো সবগুলা কার্বন কি পরস্পর যুক্ত। ঠিক আছে, আবার দেখো এখানে কি বলছে, ইথিলিন। ঠিক আছে, ইথিলিন অক্সাইড যেটা, এখানেও কি দেখো কার্বনের সাথে কি আরেকটা যৌগ আছে, এটাও কি বদ্ধ। ঠিক আছে, মোট কথা বদ্ধ শিকল কি যুক্ত থাকবে, একটার সাথে একটা কি থাকবে ভাইয়া, যুক্ত থাকবে। ঠিক আছে, এখানে শুধু নামগুলো লাগবে, উদাহরণগুলো লাগবে। ঠিক আছে, উদাহরণগুলো লাগবে, সাইক্লোপ্রোপিন, বেনজিন, ইথিলিন অক্সাইড, থায়োফিন। ঠিক আছে, এই সাইক্লোপ্রোপেন, তারপর বেনজিন, এগুলো আবার অন্য, এগুলোকে আবার মনে করো বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেপারেট করা যায়, এগুলো নিয়ে আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, যেমন দেখো এই যে নিচে আছে দেখো যে অ্যালিসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক যৌগ। ঠিক আছে, অ্যালিসাইক্লিক যৌগ, ওকে। দেখো অ্যালিসাইক্লিক যৌগ এখানে কি বলছে, যে গঠনের দিক থেকে বলয় আকার। ঠিক আছে, মানে আবদ্ধ, কিন্তু মনে করো যে ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকল। ঠিক আছে, তাদের কি কি বলে, তাদেরকে বলে অ্যালিসাইক্লিক। ঠিক আছে, এখন অ্যালিসাইক্লিকের উদাহরণগুলো লাগবে, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এবং কি সাইক্লোহেক্সেন। ঠিক আছে, দেখো সবগুলো নামের সাথে কি আছে, সাইক্লো, নামও অ্যালিসাইক্লিক, এখানে নামের সাথে সাইক্লিক আছে, উদাহরণগুলো কি নামের সাথে সাইক্লিক আছে। ঠিক আছে, বা তুমি মনে রাখতে পারো যে অ্যালিসাইক্লিকগুলা তোমার হলো কি বলে, যে দেখো একটা কথা বলি, দেখো এটা গাঠনিক সংকেত, আণবিক গাঠনিক সংকেত। আচ্ছা ঠিক আছে, গাঠনিক সংকেত তো আছে,
ওকে, আচ্ছা ঠিক আছে, অত না পেঁচাই। দেখো, আচ্ছা এমনি মনে রাখো, ঠিক আছে, অ্যালিসাইক্লিক যৌগ, ঠিক আছে, সাইক্লিক মনে রাখবা, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এবং কি সাইক্লোহেক্সেন, ঠিক আছে। ওকে, দেখো তারপরে দেখো অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। অ্যারোমেটিক মানে কি, দেখো ডাইরেক্ট বলছে বেনজিন, ফেনল, ন্যাপথেলিন, ঠিক আছে। মোট কথা বেনজিন অথবা বেনজিনের জাতক, বেনজিন অথবা কি থাকবে, বেনজিনের জাতক। এখন অনেকে বলবে যে ভাই বেনজিনের জাতক জিনিসটা কি, ঠিক আছে। বেনজিনের জাতক জিনিসটা কি ভাই, বেনজিনের জাতক মানে বেনজিন হলো মনে করো যে ওর বাপ, ঠিক আছে। মনে করো যে বেনজিনের বাপ মা ছিল, ঠিক আছে, মনে করো যে ক্রস হয়ে আর একটা নতুন একটা যৌগ গঠন করছে বেনজিনের সাথেই, ওইটাকে আমরা মনে করো বেনজিনের জাতক বলি, ঠিক আছে। তাহলে বেনজিন এবং বেনজিনের যত জাতক আছে, যেমন ফেনল, ন্যাপথেলিন, ঠিক আছে, এই ফেনল, ন্যাপথেলিন এগুলো সব কি বেনজিনের জাতক, এগুলো সব কি, এগুলো সব অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। যেমন দেখ বেনজিন, বেনজিনের তো আমরা সব জানি, বেনজিন জানে এমন কেউ নাই, ঠিক আছে। কেউ যদি বেনজিন কি বেনজিনের গঠনটা না জানে, তুমি ভাইয়া 9-10-এ ভর্তি হওয়া নতুন করে, ঠিক আছে। ওকে, তারপর দেখো ফেনল জিনিসটা কি, জাস্ট এই হাইড্রোজেনটা অপসারণ করে দিছে এবং এই হাইড্রোজেনের জায়গায় কি করছে, একটা OH যুক্ত করে দিছে, তাই কি হয়ে গেছে, ফেনল হয়ে গেছে, ঠিক আছে। পুরো গঠন সেম, জাস্ট হাইড্রোজেনের জায়গায় OH যুক্ত করে দিছে, ঠিক আছে, কি হয়ে গেছে, ফেনল, ঠিক আছে, ফেনল। ওকে, তারপরে দেখো কি ন্যাপথালিন, ঠিক আছে। ন্যাপথালিন আমরা সবাই চিনি, ঠিক আছে, ন্যাপথালিন তো আমাদের অনেকেই চিনি, অনেকে কি সবাই চিনি। ন্যাপথ্যালিন জিনিসটা কি, দেখো এই যে একটা বেনজিন আছে না, এই বেনজিনের উপরে আর একটা বেনজিন এসে যখন পরে, ঠিক আছে, এই যে এরকম একটা বেনজিন, ঠিক আছে, এরকম একটা বেনজিন, এখানে আমি আর একটা বেনজিন এরকম করে অ্যাড করে দিলাম, সেম আর একটা বেনজিন কী করে দিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে, কি হলো এটা, ওকে, আর একটা বেনজিন অ্যাড করে দিলাম, তাহলে তখন সেটা কী বলবো, তখন সেটা বলবো ন্যাপথ্যালিন। দেখ এখানে একটা বেনজিন আছে, ঠিক আছে, এখানে একটা বেনজিন আছে, দুইটা বেনজিন এক করে দিচ্ছে, ন্যাপথ্যালিন হয়ে গেছে, ঠিক আছে। এখন তিনটা বেনজিন যদি এক করে সেটা কি বলে, কে বলতে পারবি, কে বলতে পারবি কি না। দেখ আমি একটু লেখা দিই, ঠিক আছে, যদি এটা বইয়ে নাই অনেক টাইম আসতে পারে, যে তিনটা বেনজিন যদি এভাবে এক করা হয়, ঠিক আছে, তিন বেনজিন, ঠিক আছে, সেটা হবে ভাইয়া, সেটাকে বলা হয় অ্যানথ্রাসিন। কি বলা হয়, অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন, ঠিক আছে, অ্যানথ্রাসিন, বুঝতে পারছো কি না, তিন বেনজিন হলে কী হবে, অ্যানথ্রাসিন। এবং দেখো এগুলো একটু আণবিক সংকেতগুলো একটু মনে রাখো, ঠিক আছে, আণবিক সংকেতগুলো একটু মনে রাখো, যে ন্যাপথলিনের, ফেনলের, ঠিক আছে, বেনজিনের, এগুলো মনে রাখো, বিশেষ করে যে ন্যাপথলিন, ন্যাপথলিনটা লাগে ভাইয়া, কারণ ন্যাপথলিন মনে করো যে ন্যাপথলিন তো আমাদের রেগুলার ইউজ হয়, ঠিক আছে, বললাম যেগুলো রেগুলার ইউজ হয় ওইগুলো জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো হেটারোসাইক্লিক যৌগ, ঠিক আছে, হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ মানে কি, বা বিষম চাক্রিক যৌগ, ঠিক আছে। দেখো নামের ভিতরে একটু তেরা তেরা ভাব আছে, নামের ভিতরে একটু তেরা তেরা ভাব আছে, কেমন তেরা ভাইয়া, হেটারোসাইক্লিক বা কি বিষম চাক্রিক, ঠিক আছে, মানে এখানে মনে করো অন্য কিছু থাকবে, ঠিক আছে, ভিন্ন, বা আমরা কি বলতে পারি, হেটারো মানে কি ভিন্ন না, হেটারো মানে কি ভিন্ন না, হেটারো মানে তো ভিন্ন, ভিন্ন, ঠিক আছে, ভিন্ন। তো দেখ আমরা যদি উদাহরণগুলো দেখি, ঠিক আছে, এই যে উদাহরণগুলো আছে, ঠিক আছে, ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়াফিন, পাইরোল, পিরিডিন, ঠিক আছে, এই যে উদাহরণ, দেখো দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, সুন্দর কথা, এখানে কার্বন না হয় আর একটা অক্সিজেন ঢুকে গেছে, ঠিক আছে। তো এই যে একটা ভিন্ন একটা পরমাণু ঢুকলো, এই জন্য কি এটা বিষম চাকরিক হয়ে গেল, বাকি হেটারোসাইক্লিক হয়ে গেল, ঠিক আছে। আবার এই যে ফিউরান, দেখ কত সুন্দর, কার্বন 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 ছিল, এখানে কি অক্সিজেন ঢুকে গেছে, এটা কি হয়ে গেছে, ফিউরান, ঠিক আছে। আবার দেখ কার্বন 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 ছিল, এখানে হঠাৎ করে কি সালফার ঢুকে গেছে, এটা কি হয়ে গেছে, থায়োফিন, ঠিক আছে। আবার কার্বন কার্বন ছিল, একটা কি নাইট্রোজেন ঢুকে গেছে, আবার হাইড্রোজেন ঢুকে গেছে, এটা কি হয়ে গেছে, হাইড্রোজেন তো আগে থেকে ছিল, নাইট্রোজেন ঢুকে গেছে, এটা কি হয়ে গেছে, পাইরোল, ঠিক আছে। ওকে, আবার দেখ এখানে কি হয়ে গেছে, এখানে একটা নাইট্রোজেন ঢুকে গেছে, ঠিক আছে, এটা কি হয়ে গেছে, পিরিডিন, ঠিক আছে। তো এটা কেমনে মনে রাখতে পারবি, কেমনে মনে রাখতে পারবি, ঠিক আছে, এটা মনে করো যে অনেক টাইমে প্যাচ লাগা যায়, তোমাকে মনে করো যে যদিও চিত্র আসে না, কিন্তু অনেক টাইমে দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে অক্সিজেন থাকলে এটাকে ফিউরান বলবি নাকি থায়াফিন বলবি, সালফার থাকলে কি বলবি, ইথিলিন ইপক্সিথেন বলবি নাকি পাইরল বলবি নাকি পিরিডিন বলবি, এগুলো কেমন মনে রাখবি। দেখ একটু টেকনিক বলে দিই, একটু টেকনিক বলে দিই, দেখ ফিউরান, ঠিক আছে, দেখ এটার নাম কি, ফিউরান, ফিওরান, ফিওরান, ঠিক আছে। ফিউরানকে যদি আমি এভাবে লিখি ফিওরান, তাহলে কি এখানে ও আসে না, ও আসে, ও মানে কি অক্সিজেন, ঠিক আছে, তাহলে ফিউরান নামের ভিতরে কিন্তু ও আসে, তার মানে কি এখানে অক্সিজেন থাকবে, ঠিক আছে। তাহলে থায়াফিন, এটাকে তুই মনে রাখবি সাথী দিয়ে, কি দিয়ে, সাথী, ঠিক আছে, এসতে সাথীর স্বদেহ হলো কি এস, থি মানে কি থায়াফিন, ঠিক আছে, সাথী দিয়ে মনে রাখবি, থায়াফিনে সালফার থাকে। তারপরে পাইরোল, পাইরোল মনে রাখবি পানাহার দিয়ে, কি দিয়ে, পানাহার, পানাহার, ঠিক আছে, পিতে কি পাইরোল, ঠিক আছে,
ন দিয়ে মনে রাখবে হলো নাহার, নাহার এন আর এইচ আছে, বা ন আর হস মানে কি এন আর এইচ আছে, ঠিক আছে, এন আর এইচ থাকবে, ঠিক আছে। তারপর পিরিডিন মনে রাখবি নাপিত দিয়ে, কি দিয়ে, নাপিত, ঠিক আছে, নাপিত। নতে নাইট্রোজেন, পিতে কি, পিরিডিন, ঠিক আছে। ওকে, এভাবে মনে রাখতে পারবা, বুঝছো কি না? ওকে, এখন দেখো এই যে ইথিলিন অক্সাইড না, ঠিক আছে, ইথিলিন অক্সাইড। ওকে, দেখো আমরা এটা কি বললাম যে হেটারোসাইক্লিক যৌগ। এখন এই হেটারোসাইক্লিক যৌগ আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক, একটা হলো হেটারো অ্যালিফেটিক, ঠিক আছে। এখন একমাত্র এই যে ইথিলিন অক্সাইড আছে, বা যেটাকে ইপক্সি ইথেন বলা হয়, এটাই শুধু একমাত্র কি, এটাই শুধু একমাত্র হেটারো অ্যালিসাইক্লিক, এটাই কি, হেটারো অ্যালিসাইক্লিক, ঠিক আছে, হেটারো অ্যালিসাইক্লিক। আর বাদ বাকি যতগুলো আছে ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন, সবগুলা কি, সবগুলো হলো তোমার কি বলে, হেটারো অ্যারোমেটিক। ওকে, দেখো এই জিনিস এগুলাই বলছে যে ইথিলিন অক্সাইড হলো কি, হেটারো অ্যালিসাইক্লিক যৌগ, এবং ফিউরান, থায়োফিন, পিরিডিন হলো কি, হেটারো অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এই ছকটা একটু দেখো, ঠিক আছে, ছকটা একটু দেখো, এই ছকে যা যা আছে সবগুলো আমরা পড়ছি অলরেডি, সবগুলো আমরা কী করছি, অলরেডি পড়ছি। ওকে, এখন দেখো সমযোজী বন্ধন, ঠিক আছে, আমরা কি জানি জৈব যৌগ মানে কি বন্ধন, সমযোজী বন্ধন, ঠিক আছে। ওকে, এখন দেখো সমযোজী বন্ধন কয় ধরনের হতে পারে, তিন ধরনের হতে পারে, একটা কি একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা কি ত্রিবন্ধন, ঠিক আছে, বা অ্যালকেন অ্যালকিন অ্যালকেন, যেভাবে মনে রাখো না কেন। ওকে, তারপরে দেখো সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য কয়টা তত্ত্ব আছে, দুইটা তত্ত্ব, একটা হলো কি ইলেকট্রনীয় তত্ত্ব, আর একটা হলো কি আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব, শুধু নামগুলো লাগবে, ঠিক আছে। এবং দেখো নিচে একটা কথা বলছে যে, ওকে দেখো যে সমযোজী বন্ধনের ইলেকট্রনের মতবাদ করেন কি, লুইস, বিজ্ঞানী লুইস, ঠিক আছে, সমযোজী বন্ধনের ইলেকট্রনের মতবাদ করেন বিজ্ঞানী লুইস। আচ্ছা আমরা একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হয় একটু, ঠিক আছে, আজানটা শেষ হলে শুরু করবে।
ওকে, তো চল আমরা আবার শুরু করি। আচ্ছা চলো, দেখো এখানে কি লাগবে, এখানে জাস্ট এই কথাটা লাগবে যে মিথেন অণুর গঠন, ঠিক আছে। মিথেন অণুতে কি 4টি সমযোজী বন্ধন থাকে, ঠিক আছে। ইথেনে কয়টি থাকে, 7টি সমযোজী বন্ধন থাকে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা, আর কিছুই লাগবে না এখানে, ঠিক আছে। মিথাইলে 5টি সমযোজী বন্ধন থাকে, ঠিক আছে, এইগুলো। ওকে, এখন দেখো যে অরবিটাল গঠনের জন্য, ঠিক আছে, আণবিক অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত, আণবিক অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত, এটা কী দিয়ে মনে রাখবা, এটা মনে রাখবা স্বরে ও দিয়ে। কী দিয়ে মনে রাখবা ভাইয়া, স্বরে ও, ঠিক আছে, স্বরে ও দিয়ে মনে রাখবা। দেখো দেখো, অর্ধপূর্ণ স্বরেও, অনুরূপ শক্তির অনুরূপ স্বরেও, ঠিক আছে। তারপর দেখো একটা বলছে যে অরবিটালে সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ, ঠিক আছে, সঠিক অক্ষ বরাবর, এখানেও কি স্বরেও, ঠিক আছে। তারপরে ঘূর্ণন বিপরীতমুখী, বিপরীত মানে মুখী মানে কি অপোজিট, অপোজিট অপোজিট মানে তো বিপরীতমুখী, ঠিক আছে। তো অপোজিটটা কি মনে রাখবা যে অ আছে, তার মানে কি অ, ঠিক আছে। তাহলে কি অরবিটাল গঠনের প্রয়োজন শর্ত কিন্তু আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা বন্ধন দুই প্রকার, একটা কি সিগমা বন্ধন, একটা কি পাই বন্ধন, এটা আমরা জানি। তো এখন দেখো সিগমা বন্ধন এবং পাই বন্ধন, ঠিক আছে। ওকে, দেখো এখানে যত কিছু আছে না, সব কিছু নিচে একটা ছকের ভিতরে ওরা করে দিছে। তো এত কিছু পড়বো না আমরা, আমরা সরাসরি কী পড়বো, সরাসরি নিচে যে ছকটা আছে এই ছকটা পড়বো, ঠিক আছে, ছকটা পড়বো। এবং এই ছকটা হলো 3 স্টার, ছকটা কয় স্টার ভাইয়া, 3 স্টার, ঠিক আছে। এবং দেখো ছকটা আমরা খুব ইজিলি পড়বো, সেটা হলো ভাইয়া সিগমা বন্ধনে যত বৈশিষ্ট্য আছে সব কিছু দন্তস্বতে মনে রাখবা, দন্তস্বতে সিগমা, দন্তস্বতে সব সকল বৈশিষ্ট্য কী মনে রাখবা, দন্তস্ব, ঠিক আছে। এই যে দেখো কি বলছে, একই সরল লেখায় থাকে, সিগমা বন্ধন গঠনে অরবিটাল দ্বয় কীরকমভাবে থাকে ভাইয়া, একই সরল লেখায় থাকে, ঠিক আছে। এই সরল রেখা স, তারপর কি বলছে দেখো, অরবিটাল দ্বারা মুখোমুখি সর্বোচ্চ অভিলেপন ঘটে, কি ঘটে ভাইয়া, সর্বোচ্চ অভিলেপন, এর সর্বোচ্চ স, ঠিক আছে। তারপর দেখো সকল একক বন্ধনে কি, সিগমা বন্ধন, সকল একক বন্ধন কি বন্ধন ভাইয়া, সিগমা বন্ধন, এখানেও কি আছে, স আছে, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে যে সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে, মানে কি অক্ষ বরাবর ঘুরতে সক্ষম, অর্থ বরাবর ঘুরতে কি সক্ষম, ঠিক আছে, সক্ষম ঘুরতে পারে মানে কি সক্ষম, এখানেও কি আছে, স আছে, ঠিক আছে। ওকে, এবং দেখো যে এটা কি বিশুদ্ধ অরবিটালে তো দুইটাই হয়, ঠিক আছে। যেমন মনে করো যে পাই পাই বন্ধন তো বিশুদ্ধ অরবিটালে হয়, এবং স্পেসিফিক যেটা সেটা হলো যে সিগমা বন্ধন শঙ্কর অরবিটালে ঘটে, শঙ্কর অরবিটালে ঘটে, এই ক্ষেত্রে কি আছে, স আছে, ঠিক আছে। তাহলে কি পড়লাম, সরল রেখা, একই সরল রেখা, সর্বোচ্চ অভিলেপন, সকল একক বন্ধন কি বন্ধন, সিগমা বন্ধন, ঠিক আছে। অক্ষ বরাবর ঘুরতে কি সক্ষম, ঠিক আছে। তারপর শঙ্কর অরবিটাল এবং কি বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে কি সিগমা বন্ধন হতে পারে, ঠিক আছে। এখন দেখো পাই বন্ধনগুলো তার বিপরীত, ঠিক আছে। যেমন দেখো সিগমা বন্ধন অরবিটাল কি ছিল, সরল রেখায়, এটা কি ছিল, সমান্তরালে ছিল, ঠিক আছে। তারপরে দেখো দেখো এটা কি সর্বোচ্চ অভিলেপন করতে পারে, এটা কি করতে পারে, আংশিক অভিলেপন করতে পারে, পার্শ্ব অভিলেপন বা কি আংশিক, যেটাই বলো না কেন, ঠিক আছে। তারপর যেটা বলছো যে সকল একক বন্ধন কি সিগমা বন্ধন, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে একক বন্ধন থাকলে সিগমা বন্ধন, দুইটা সিগমা, দুইটা বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, তিনটা থাকলে একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে, যেটাই বলছে এখানে, ঠিক আছে। ওকে, তারপর দেখো পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণু দ্বয় কি অক্ষ বরাবর ঘুরতে পারে না, মানে কি অক্ষম, ঠিক আছে, অক্ষম, সিগমা বন্ধন ছিল সক্ষম। তারপর কি বলছে দেখো যে এস অরবিটাল ও শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে, ঠিক আছে। তার মানে এস কোন কোন অরবিটালে ঘটে না, ঠিক আছে, মানে ঘটে কোনগুলোতে, ঘটতে পারে কোনগুলোতে বলো তো, ঘটতে পারে ভাইয়া পিডিএফ, পি ডি এবং এফ অরবিটালে, ঠিক আছে। কোনগুলোতে ঘটতে পারে, পি অরবিটালে, ডি অরবিটালে এবং এফ অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, দেখো তারপরে যাই আমরা, যেখানে একটা কথা বলছে যে বিজ্ঞানী পলিং পারমাণবিক অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ উপস্থাপন করেন, ঠিক আছে। তাহলে সংকরণ মতবাদ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে দেন, বিজ্ঞানী পলিং, এটা একটু মনে রাখো, ঠিক আছে, বিজ্ঞানী পলিং। ওকে, এখন দেখো এই যে যত রকমের কথা আছে,
ঠিক আছে, যত রকমের এখানে বিষয় আছে যে sp3-তে, ঠিক আছে, এস এর চরিত্র কত, পি এর চরিত্র কত, ঠিক আছে। তারপরে মনে করো যে এই যে sp2-তে, ঠিক আছে, এস এর চরিত্র কত, পি এর চরিত্র কত, ঠিক আছে। এই সবগুলা দেখবা যে নিচে আসলে একটা ছকের ভিতরে কইরা দিছে, ঠিক আছে, সবগুলা একটা ছকের ভিতরে কইরা দিছে। এই যে ছক, এই যে ছক, এই ছকটা পড়া লাগবে। এই ছকটা পড়লে আমাদের কি সবগুলা পড়া হয়ে যাবে, ঠিক আছে। ছকটা পড়লে আমাদের কি হবে, সবগুলা পড়া হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে বলছে যে আমরা কি জানি যে ইথেন, ঠিক আছে, ইথেন sp3 সংকরিত, ইথিন কি sp2, ইথাইন কি sp, ঠিক আছে, sp মানে একক বন্ধন থাকলে কি সেটা sp3, ঠিক আছে। এই ক্ষেত্রে আবার দ্বিবন্ধন আছে কি sp2, ত্রিবন্ধন আছে মানে কি sp, ঠিক আছে। এটা তোমরা দেখো, এটা তোমরা আর একটা শর্টকাট বের করতে পারো। আমি যদি একটু দেখাই দিই, একটু শর্টকাটটা দেখাই দিই, দেখো দেখো শর্টকাটটা, যে আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, ঠিক আছে, মিথেন, এ কী হইল, CH4, ঠিক আছে। আচ্ছা, CH4 এখানে ওকে দেখো, যেটা বলতেছিলাম যে এটা কি মিথেন, ঠিক আছে। আচ্ছা, মিথেনের যদি গাঠনিক সংকেত আমরা একটু দেখি, দেখো দেখো এরকম না, এরকম। আচ্ছা, এখানে সিগমা বন্ধন কত, কয়টা সিগমা বন্ধন কয়টা আছে দেখো, এটাও একক বন্ধন, এটাও একক বন্ধন, এটাও একক, এটাও একক, তার মানে কি সবগুলো সিগমা বন্ধন, ঠিক আছে। তাহলে সিগমা বন্ধন কয়টা আছে, চারটা, চারটা, ঠিক আছে। তো তুমি এখানে কি সংকরণ কীভাবে করবা, সংকরণ তাহলে দেখো, একটা এস, তিনটা পি, তিনটা পি কয়টা হলো, sp3, ঠিক আছে, sp3। মোট কথা তোমার সিগমা বন্ধন যত থাকবে তোমাকে সংকরণে ততগুলো বানাইতে হবে, ঠিক আছে। সিগমা বন্ধন ছিল চারটা, তুমি সংকরণ বানাইছো কি তিনটা পি একটা এস, ঠিক আছে, একটা এস এবং কি তিনটা পি ইকুয়াল টু কত হয়েছে, চার হয়েছে, ঠিক আছে। HR এবং K4 মিলবে, ঠিক আছে। তুমি সেমভাবে যদি মনে করো যে তুমি যদি ইথিনের কথা চিন্তা করো, ইথিন, ঠিক আছে, তুমি যদি ইথিনের কথা চিন্তা করো যে C2H4, ঠিক আছে, C2H4, এটার গাঠনিক সংকেত দেখো তুমি, যে C ডাবল বন্ড, ঠিক আছে, এখানে একটা এইচ, দেখো এই ক্ষেত্রে কয়টা সিগমা বন্ধন আছে ভাইয়া, দেখো এখানে একটা সিগমা বন্ধন, ঠিক আছে। প্রত্যেকটা কার্বনের খেয়াল করতে হবে, এখানে কিন্তু মোট না, মোট না, যে কোনো একটা কার্বনের সাথে কয়টা সিগমা বন্ধন আছে সেটা খেয়াল করা লাগবে, ঠিক আছে। এই কার্বনের সাথে কয়টা সিগমা বন্ধন আছে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা আছে মোট, তিনটা, তিনটা। আবার এই যে এগুলো হিসাব করতে যাও না, এটা তো অন্য কার্বনের, হয় এই কার্বনের হিসাব করবা, না হয় কি এই কার্বনের হিসাব করবা, যে কোনো একটা কার্বনের হিসাব করবা, ঠিক আছে। তো আমরা এই কার্বনটা কয়টা পাইলাম, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, একটা এস দুইটা পি, একটা এস দুইটা পি, 1+2 ইকুয়াল টু কত, 3, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো, বুঝছো কিনা একটু বলো তো, বুঝছো কিনা একটু দ্রুত বলো তো, বুঝছো কিনা, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, আর না হলে তুমি ডাইরেক্ট মুখস্থ করতে পারো। এখন দেখো sp3 বলছে, ঠিক আছে, আমাকে তুমি 100-কে 3 ভাগে ভাগ করো, ঠিক আছে। এস আছে একটা, মানে sp3, sp3 মানে কি এখানে মোট কয়টা আছে, এস আছে একটা, পি আছে তিনটা, মোট চারটা। তার মানে তুমি 100-কে 4 দ্বারা ভাগ করো, 100-কে 4 দ্বারা ভাগ করো, 100-কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা, 25 পাবা, ঠিক আছে, 25 পাবা। তো এখানে এস আছে কয়টা, একটা, তার মানে একটা 25, তাহলে এসের বৈশিষ্ট্য কত হবে, 25। আর পি আছে কয়টা, তিনটা, তার মানে তিনটা 25, 25 যোগ 25 যোগ 25 ইকাল টু কত হয়, 75, ঠিক আছে। তাহলে পি এর বৈশিষ্ট্য কত, 75%, ঠিক আছে। ঠিক সেমভাবে তুমি মনে করো যে sp2 বের করতে পারো, ঠিক আছে, sp বের করতে পারবা, ঠিক আছে। এবং এখানে এই বন্ধন দূরত্বগুলো লাগবে, বন্ধন কোণ প্লাস বন্ধন দূরত্ব দুইটা লাগবে, বন্ধন কোণ এবং কি বন্ধন দূরত্ব, কার্বন কার্বন, কার্বন হাইড্রোজেন, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে, মাস্ট লাগবে, যে কোনো টাইমে দিয়ে দিতে পারে, ঠিক আছে। ওকে, আর জ্যামিতিক গঠন একটু মনে রাখো, এগুলো পড়ার কথা, এগুলো মনে করো যে কেমিস্ট্রি হাসতে পারে পড়ার কথা, হয়তো তোমরা পড়ছো অলরেডি। আর এখানে একটা জিনিস মনে রাখো, আর একটা জিনিস লেখা দিয়ে দেখো যে বেনজিনের বন্ধন দূরত্ব কত, কার্বন কার্বন, দেখো এটা এখানে নাই, লেখা দিয়ে দেখো, বেনজিনে কার্বন কার্বন দৈর্ঘ্য হলো, কার্বন কার্বন দৈর্ঘ্য হলো 0.139 ন্যানোমিটার, ন্যানোমিটার, ঠিক আছে, 0.139 ন্যানোমিটার।
বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব এটা একটু রাখো, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো এখন যেটা দেখবো যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, ঠিক আছে? কি দেখো ভাইয়া, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, দেখো বৈশিষ্ট্যগুলো কী কী বলছে, সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য, ঠিক আছে? দেখো সমগোত্র শ্রেণীগুলো কি একটি সাধারণ সংকেত থাকে, সাধারণ সংকেত থাকে। ওকে, সাধারণ সংকেতগুলো কি ভাইয়া, যেমন মনে করো যে অ্যালকোহলের সাধারণ সংকেত কি, CnH2n প্লাস OH, ঠিক আছে? এই সাধারণ সংকেত আমরা দেখবো একটু পরে, বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে? নিচে গেলেই পাবা, দেখো এই যে অ্যালকেনের কি CnH2n প্লাস 2, ঠিক আছে? অ্যালকিনের কি CnH2n, অ্যালকাইনকে CnH2n মাইনাস 2, ঠিক আছে? ঠিক আছে, অ্যালকোহলের কি CnH2n প্লাস 1 OH, ঠিক আছে? এগুলো কি সাধারণ সংকেত, ঠিক আছে? তো সাধারণ সংকেত থাকবে, প্লাস কি পাশাপাশি দুটি সমগোত্রের মধ্যে কি মিথিলিনমূলকের পার্থক্য থাকবে। মিথিলিনমূলক এর মানে কি, মিথিলিনমূলক মানে কি CH2, ঠিক আছে? যেমন দেখো তুমি যদি যেখানে বলছে যা মিথানল এবং কি ইথানলের ভিতরে পার্থক্য, দেখো তুমি যদি মিথানলের কথা চিন্তা করো, ঠিক আছে? মিথানল দেখো যে দেখো একটু যদি লিখি, দেখো মিথানল এখানে কি কার্বন আছে কয়টা, CH4O, ঠিক আছে? CH4O। আর এখানে দেখো ইথানল কি আছে, দেখো C2H কত 3 4 5 6 O, ঠিক আছে? তো আমাদের পার্থক্যটা কি CH2, ঠিক আছে? দেখো এখানে আমরা এই যে এখানে কি পাইছি, এখানে ইথানল পাইছেন, এই যেটা ইথানল, এই ইথানল থেকে যদি আমরা এই যে মিথিলিনমূলকটা বাদ দিই, দেখো মিথিলিনমূলকটা বাদ দিলাম, CH2 বাদ দিলাম, CH2 বাদ দিলাম। আচ্ছা ভালো করে লিখি, দেখো কি করবো আমরা, CH2 বাদ দিব, বা এই যে মিথিলিনমূলক আসছিল, মিথিলিনমূলকটা বাদ দিলাম, তাহলে কি কার্বন একটা কমে যাবে সি, এইচ একটা দুইটা কমে যাবে C4 আর অক্সিজেন। দেখো তাহলে আমরা যদি যেটা বললাম যে কি বলে যে ইথানল, ঠিক আছে? ইথানল যেটা, এই যে ইথানল থেকে আমরা মিথিলিনমূলক বা যেটা CH2 বাদ দিলাম, তাহলে কি পাবো আমরা, তাহলে আমরা পাবো মিথানল, ঠিক আছে? তাহলে মিথানল ইথানল দুইটাই তো কি সমগোত্রীয়, ঠিক আছে? তাহলে কি তাদের মধ্যে পার্থক্য কোনটা, পার্থক্য কিন্তু এই CH2, সেটাই বলছে যে পাশাপাশি দুটি সমগোত্রীর ভিতরে কি মিথিলিনমূলকের পার্থক্য থাকে, বুঝতে পারছো কিনা? ওকে, তারপর একটা কথা বলছে যে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর কি একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, ঠিক আছে? যেমন অ্যালকোহলের কি থাকে OH, আমরা OH দেখলে কি বুঝতে পারি সেটা কি একটা অ্যালকোহল, ঠিক আছে? এরকম। ওকে, তারপরে দেখি সাধারণ প্রস্তুতি পদ্ধতি থাকে, এই তো। এবং একটা কথা বলছে যে এদের মধ্যে রাসায়নিক ধর্মের সদৃশ থাকে, ঠিক আছে? ওকে, কিন্তু আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্বের পরিবর্তন ঘটে। এখানে দেখো যে এই দুইটা লাগবে, যে মিথানলের স্ফুটনাঙ্ক কত 65°C, আর ইথানলের স্ফুটনাঙ্ক কত 78.3°C, এই দুটো একটু মনে রাখো, ঠিক আছে? ওকে, দেখো যেখানে যত সমগোত্র শ্রেণী আছে না, দেখো এগুলা যদি এখানে যেগুলো আছে, ঠিক আছে? এগুলোর চাইতে ভালো করে যদি আমি একটু লেখা দিই, একটু যদি তোমাদের লেখা দিই, দেখো দেখো আমি সবগুলা একটু লেখা দিই তোমাদের সমগোত্র শ্রেণীগুলো, ঠিক আছে? দেখো 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 সংকেত, আচ্ছা ঠিক আছে, CnH2n+2, ঠিক আছে? এটা কি, এটা অ্যালকেন, কারো বোঝানো লাগবে, এটা 9-10 থেকে পড়ে আসার কথা, অ্যালকেন, ঠিক আছে? তারপরে দেখো CnH2n, এটা কি, এটা ভাই অ্যালকিন, এটাও বোঝানো লাগবে না। তারপরে দেখো যে CnH2n-2, এটা কি ভাই, এটা অ্যালকাইন, ঠিক আছে? এটা অ্যালকাইন, বা এখানে একটা জিনিস মনে রাখতে পারো যে অ্যালকিনের একটা নাম হলো সাইক্লোঅ্যালকেন, মানে সরি আর একটা নাম না, মানে আর একটা সমগোত্রীয় শ্রেণী আর কি। অ্যালকিনের আর একটা সমগোত্রীয় শ্রেণী আছে, সেটাকে বলা হয় সাইক্লোঅ্যালকিন। কি ভাইয়া, সাইক্লোঅ্যালকিন,
অ্যালকিন, ঠিক আছে। আর অ্যালকাইনের সমগোত্র চিহ্ন হলো বলা সাইক্লো অ্যালকেন। ও অ্যালকিন না, এটা হবে সাইক্লো অ্যালকেন, সরি একটু ভুল হয়েছে, এটা হবে সাইক্লো অ্যালকেন, এটা হবে সাইক্লো অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে। আর এটা হবে সাইক্লো অ্যালকিন, অ্যালকিন, ঠিক আছে, সাইক্লো অ্যালকিন। ওকে, তারপরে দেখো আমি যদি আরেকটা বলি যে CnH2n প্লাস 2O, এটা কি বলতে পারবা? এটা কিন্তু অ্যালকোহল অথবা ইথার। কি অ্যালকোহল অথবা ইথার? অ্যালকোহল মানে ভুল গেল নাকি এখন? ঠিক আছে, অ্যালকোহল অথবা কি ইথার, ঠিক আছে। মানে তুমি যখন দেখবা যে গাঠনিক সংকেত এটা ফলো করতেছে, এই সংকেতটা ফলো করতেছে, ঠিক আছে, বা আণবিক সংকেত কি এটা ফলো করতেছে, তখনই তুমি বুঝবা কি যৌগটা হয় অ্যালকোহল হবে, না হয় কি হবে, না হয় ইথার হবে, ঠিক আছে। তারপরে দেখো আর একটা ব্যাপার আছে, সেটা হলো যে আর যদি যদি শুধু অ্যালকোহলের বেলায় কি বলবো, যে CnH2n প্লাস 1OH, ঠিক আছে, এটাই তো আমরা জানি অ্যালকোহলের ক্ষেত্রে। এটা থাকলে শুধু অ্যালকোহল, শুধু অ্যালকোহল, অ্যালকোহল এই ক্ষেত্রে ইথার হওয়ার চান্স নাই। যদি ওএইচটা আলাদাভাবে থাকে, ওএইচ মূলকটা আলাদাভাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি শুধু অ্যালকোহল, ইথার হওয়ার চান্স নাই। কিন্তু যদি এরকম ফর্মেটে থাকে তাহলে সেটা আমরা কি বলবো, অ্যালকোহল হতে পারে, ইথারও হতে পারে, ঠিক আছে। এখন আরও কয়েকটা ইম্পর্টেন্ট যেটা এগুলো আমরা মোটামুটি জানি, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু লিখে দিই। দেখো ইম্পর্টেন্ট কোনগুলো, দেখো CnH2nO, ঠিক আছে, এটা কি? এটা হলো ভাইয়া হয় অ্যালডিহাইড হবে, না হয় কিটোন হবে, হয় অ্যালডিহাইড না হয় কিটোন, ঠিক আছে, হয় অ্যালডিহাইড হবে না হয় কিটোন হবে, ঠিক আছে। তারপরে দেখো আমি যদি বলি CnH2nO2, এটা কি হবে ভাইয়া? এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যাস্টার, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যাস্টার, ঠিক আছে, অথবা অ্যাস্টার, ঠিক আছে। অ্যান্ড লাস্ট অন যেটা, সেটা যদি আমি বলি যে CnH2n প্লাস 2 আর এন যদি থাকে, সেটা কি হবে? সেটা হবে সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন, ঠিক আছে, সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন, অ্যালিফেটিক অ্যামিন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই দুইটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। CnH2nO থাকলে সেটা কি অ্যালডিহাইড হবে, না হয় কিটোন হবে। আর CnH2nO থাকলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড হবে অথবা কি অ্যাস্টার হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি একটু উদাহরণ দিই, ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাই এক সংকেতে দুইটা কেমনে হইতে পারে। যেমন দেখো আমি যদি এটার কথা বলি CnH2n প্লাস 2O, অ্যালকোহল হইতে পারে, ইথার হইতে পারে, ঠিক আছে, কেমনে হইতে পারে? দেখো আমি যদি একটু দেখাই, দেখো দেখো যে CN, আচ্ছা এটা অন্য কালিদা লিখি, দেখো CnH2n প্লাস 2O, ঠিক আছে, এটাকে যদি আমরা যখন কার্বন সংখ্যা 3 নেই, দেখো কত হয়? C3 হবে, H8 হবে, ও থাকবে, ঠিক আছে, এটাই তো হয়। ওকে, এটাকে অ্যালকোহল হিসাবে লিখতে পারে, আবার কি ইথার হিসাবে লিখতে পারে। দেখো অ্যালকোহল হিসাবে যদি লিখি, অ্যালকোহল হিসাবে আমরা কীভাবে লিখতে পারি? দেখো CH3 CH2 CH2OH, মিলছে কিনা? কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে কয়টা? 3 5 7 8, ঠিক আছে। অক্সিজেন আছে কয়টা? একটা। মিলছে কিন্তু। আবার দেখো আমরা এটাকে কি ইথার হিসাবে বলে লিখতে পারি, ইথার হিসাবে লিখলে কি হয়? দেখো ইথার হিসাবে যদি লিখি CH3, ঠিক আছে, ও, ঠিক আছে, CH2 CH3, তাহলে ইথার হিসেবে লিখতে পারলাম, ঠিক আছে। এখানে তো দেখো সেম এই আণবিক সংখ্যাটাই পাবা, ঠিক আছে। এখন পার্থক্যটা কোথায়? যারা বুঝতেছো না, দেখো ভাই ইথার মানে কি, এই যেটা পার্থক্যটা এখানে, ঠিক আছে। আমরা যখন এই যে কার্যকরী মূলক দেখবো না, একটু পরে দেখবো যে ইথারের কার্যকরী মূলক কি, ঠিক আছে। তারপরে মনে করো যে অ্যালকোহলের কি, অ্যালকোহল মানে কি ওএইচ থাকলে সেটা কি অ্যালকোহল, ঠিক আছে। তারপর কি অক্সিজেনের দুই পাশে দুইটা হাত থাকলে সেটা কি, সেটা ইথার। এগুলো আমরা দেখবো একটু পরে, সমস্যা নেই। ওকে, তো এটুকু বুঝতে পারছো কিনা? এটা কিন্তু লাগবে, ঠিক আছে। ওকে, দেখো
দেখো এখানে একটা কথা বলছে যে কার্যকারী মূলকে ইলেকট্রন ঘনত্বের উপরে যৌগের সক্রিয়তা নির্ভর করে, ঠিক আছে। যেমন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের চাইতে কার্বন কার্বন ত্রিবন্ধনের ঘনত্ব বেশি, ঠিক আছে, তার মানে কি কার্বন কার্বন ত্রিবন্ধন বেশি সক্রিয়, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা কিছু কি বাদ দিলাম নাকি, উপরে মনে কিছু একটা বাদ দিছি। ও না, পড়াইছি তো। আচ্ছা দেখো এই যে এখানে কথা বলছে যে জৈব কার্যকারীমূলক, দেখো বলছে কার্যকারীমূলক জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে, অ্যান্সার হবে কার্যকারীমূলক, ঠিক আছে। ওকে, দেখো এই যেখানে বলছে যে কার্যকারীমূলক কোনো সমগোত্র শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা এখানে কয়েকটা কথা আছে যে একক বন্ধনযুক্ত কার্যকারীমূলকে প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া ঘটে। তাহলে একক বন্ধনযুক্ত কার্যকারীমূলকে কোন কোন বিক্রিয়া ঘটে ভাই, একটা হলো প্রতিস্থাপন, একটা হলো কি অপসারণ, ঠিক আছে। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত কার্যকারীমূলকে কোনটা ঘটে ভাইয়া, সংযোজন বিক্রিয়া। কি ঘটে ভাইয়া, সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এবং একক বন্ধন ও দ্বিবন্ধন উভয় যদি কার্যকারীমূলকে থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে প্রতিস্থাপন বিক্রিয়া। কী হবে ভাইয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে কার্যকারীমূলক, ঠিক আছে, কার্যকারীমূলক এবং কার্যকারীমূলকের নাম, ঠিক আছে, এগুলা কি, এগুলা মনে করো যে টিটিএম টিটিএম টিটিএম, টানা টানা মুখস্থ করা লাগবে, ঠিক আছে। এগুলো টানা টানা মুখস্থ, এখানে বুঝানোর কিছুই নাই ভাইয়া, এগুলো তোমরা অলরেডি বুঝে আসছো ক্লাস 9-10 থেকে, ঠিক আছে। অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ঠিক আছে, হ্যালো অ্যালকেন অ্যামিন, ঠিক আছে। এখানে যতগুলো আছে সবগুলো লাগবে, সবগুলো লাগবে, ঠিক আছে। নাইট্রাইল বা নাইট্রাইল একটা নাম কি সায়ানাইড, ঠিক আছে। কারণ আমি আরও কয়েকটা লেখা দিব, আমি আরও কয়েকটা লেখা দিব, ওইগুলো মুখস্থ করবো, ঠিক আছে। যেমন দেখো যেখানে পড়লা যে নাইট্রাইল, ঠিক আছে, লাস্টে যেটা পড়লা যে নাইট্রাইল বা কি সায়ানাইড, ঠিক আছে। আমরা যদি বলি আইসোনাইট্রাইল, ঠিক আছে, আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল, সেটা হবে দেখো জাস্ট এনসি, ঠিক আছে। তারপরে থাইওল বললে তারা একটু ছোট করি, এত বড় করে লিখলে জায়গা হবে না, ঠিক আছে। তারপর যদি আমি বলি থাইওল, ঠিক আছে, থাইওল, থাইওলে কার্যকরী মূলক হবে কি ভাইয়া, এসএইচ, ঠিক আছে। এগুলো মনে রাখবা, যে কয়েকটা লেখা দিয়ে একটু মনে রাখবা। তারপরে আর একটা হলো নাইট্রো, 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 নাইট্রোমূলক কি ভাইয়া, নাইট্রোমূলক হলো NO2, NO2, ঠিক আছে, এটা নাইট্রো। এটা নাইট্রো। আর একটা আছে সেটা হলো ভাই নাইট্রোসো। কি হলো ভাই, নাইট্রোসো, নাইট্রোসো, সেটা কি ভাইয়া, সেটা হলো NO, NO, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, দেখো আমরা যে এতগুলো কার্যকারীমূলক দেখলাম তার ভিতরে তুমি লক্ষ্য করলে দেখবা যে অ্যালকেন যৌগের কোনো বিশেষ কার্যকারীমূলক নেই, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, এখন দেখো জৈব যৌগের নামকরণ, যেটা বললাম জৈব যৌগের নামকরণ আসে না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো এই যে প্রাইমারি জিনিস, ঠিক আছে। যে কয়টি পদ্ধতিতে নামকরণ করা হয়, 3টি পদ্ধতি, একটা কি সাধারণ পদ্ধতি, একটা উদ্ভুত বা জাতক পদ্ধতি, একটা কি জেনোভা বা আইপিএফ পদ্ধতি, ঠিক আছে। ওকে, দেখ এখানে কয়েকটা কথা বলছে যে এই যে
দেখো এই যে ইথেন গ্যাস, ঠিক আছে, ইথেন গ্যাস জলে, ঠিক আছে, জলে থেকে নামটা করছে ইথেন, ঠিক আছে, জলে, মানে যে জিনিসটা জলে ওইটাকে মনে করো যে গ্রিক শব্দে বলে ইথেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে করো যে ইথেন গ্যাস যেহেতু জলে এগুলোর জন্য নাম দিছে ইথেন। তারপর যে লাল পিঁপড়া আছে না, লাল পিঁপড়ার নাম হলো ফর্মিকা। লাল পিঁপড়ার নাম কি? ফর্মিকা। আমরা জানি যে লাল পিঁপড়া যে কামড় দেয়, ওই কামড়ে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিড, যে লাল পিঁপড়ার নাম ফর্মিকা, ঠিক আছে, ফর্মিকা থেকে ফর্মিক নামটা আসছে, ঠিক আছে। প্রস্রাব মানে কি? প্রস্রাবের ইংলিশ হলো ইউরিন, ঠিক আছে, এই প্রস্রাবের ইউরিন থেকে কি ইউরিয়া নামটা আসছে, ঠিক আছে। এভাবে মনে করো যে এই জিনিসগুলো একটু মনে রাখো, ছোটো ছোটো জিনিস, ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? একটু বলো তো। পোলাপান দেখি এই থাকে না, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে কার্বিনলের সংখ্যাটা একটু মনে রাখো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাইয়া? কার্বিনল আর কার্বনিল দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে। কার্বিনল আর কার্বনিল দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে। আমরা অলরেডি কার্বনিল পড়ছি, আর এখন কার্বিনল, দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে, দুইটা কিন্তু প্যাঁচ লাগানো যাবে না। ওকে, আমাদের জৈব যৌগের নামকরণ প্রধানত কি তিনটি পদ বংশ থাকে। একটা হলো উপপদ, একটা শব্দমূলক, একটা হলো কি পরপদ, ঠিক আছে। ওকে, এখানে আর কিছু লাগবে না। নামকরণ টামকরণ কিছু লাগবে না এখানে। এই যেখানে একটা কথা বলছে, দেখো একটা কথা বলছে, সেটা হলো যে সাইক্লো অ্যালকেনের বেলায় অ্যালকেনের চেয়ে হাইড্রোজেন পরমাণু কম থাকে, ঠিক আছে। এটা এটা কি বলছে ভাই এখানে? দেখো, এটা যদি আমি একটু লেখা দিই তোমাদের এখানে, দেখো দুইটা কথা মনে রাখবে। একটা হলো যে, দেখো ওকে, দেখো সেটা হলো প্রতি চক্রের জন্য ও প্রতি পাই বন্ধনের জন্য, প্রতি পাই বন্ধনের জন্য, পাই বন্ধনের জন্য হাইড্রোজেন সংখ্যা 2 করে কমবে। হাইড্রোজেন সংখ্যা 2 করে কমবে। এখন বলবে যে ভাইয়া কী বললেন, কিছুই তো বুঝলাম না। দেখো বুঝাইতেছি, দেখো যেমন তোমাকে যদি বলে তুমি তো অ্যালকেনের সংকেত জানো, অ্যালকেনের সাধারণ সংকেত তুমি জানো, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি জানি? CnH2n+2। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে এক চাকরিক অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এক চাকরিক অ্যালকেনের, ঠিক আছে, অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি, সাধারণ সংকেত কোনটি, তাহলে তুমি কি বলবা? তুমি কি তখন বলবা যে CnH2n+2? আমরা জানি এটা অ্যালকেনের সংকেত, এটাই তুমি দিয়ে দিতে পারবা? দিতে পারবা না। তুমি জানো যে অ্যালকেনের সংকেত, কিন্তু যখনই তোমাকে যে চাকরির কথাটা বলবে না, যেটা আমরা বললাম যে প্রতি চক্রের জন্য এবং প্রতি পাই বন্ধনের জন্য হাইড্রোজেন সংখ্যা 2 করে কমবে। এখানে এক চাকরিক বলছে, তার মানে কি একটা চক্র, তার মানে কি এখানে এক্ষেত্রে 2টা হাইড্রোজেন বাদ দিব, ঠিক আছে, 2টা হাইড্রোজেন বাদ দিব। তাহলে আমাদের আলটিমেটলি সংকেত কী দাঁড়াবে? সংকেত দাঁড়াবে হলো CnH2n, ঠিক আছে। এটা হলো কি এক চাকরিক অ্যালকেনের সাধারণ সংকেত, ঠিক আছে, বুঝতে হবে কিন্তু। তারপরে যদি তোমাকে আবার আমি বলি যে একটি দ্বিবন্ধনযুক্ত দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহলের সাধারণ সংকেত কি? অ্যালকোহলের সাধারণ সংকেত কি?
সাধারণ সংকেত কি? তো ভাই আমরা জানি অ্যালকোহলের সাধারণ সংকেত কি, দেখো আমি যদি একটু লিখি। অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা কি জানি, CnH2n+2 দিতে পারি, এটাও কি অ্যালকোহলের সাধারণ সংকেত। তো আমরা কী করবো, এখান থেকে 2টা হাইড্রোজেন বাদ দিব, ঠিক আছে, যেটা বললাম। 1 মিনিট, দেখো এখান থেকে 2টা হাইড্রোজেন বাদ দিব। কেন বাদ দিবে, যে বলছি উপরে যে প্রতিটি পাই বন্ধনের জন্য হাইড্রোজেনের 2 করে কমবে, ঠিক আছে। দ্বিবন্ধন মানে কি, একটা সিগমা একটা পাই, তার মানে কি একটা পাই বন্ধন বাড়লো, তার মানে কি 2টা হাইড্রোজেন কমবে। তাহলে এক্ষেত্রে আমাদের সংকেতটা কি হবে, CnH2n, ঠিক আছে। CnH2n ও থাকবে, ও তো দেয়নি ও, ঠিক আছে। এটা কিন্তু ভুল করা যাবে না, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ওকে ওকে, এখানে আর কিছু লাগবে না। এটা একটু দেখো যে কি কার্বন ট্রিকল ওয়েস থাকলে সেটাকে অ্যালকানল বলে, জানি এগুলো, ঠিক আছে। এটা একটু মনে রেখো, ঠিক আছে। কার্যকারী মূলকের অগ্রণ্যগম, এটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা ছন্দ আমি গ্রুপে দিয়ে দিবনি, খুবই ইম্পর্টেন্ট। টিটিএম, এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখা যায়, আমি ছন্দটা গ্রুপে দিয়ে দিব, শেয়ার করে দিব। ওকে, এখন আসো জৈব যৌগের সমানুতা ও এর প্রকারভেদ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। তোমরা এটা 100% দিতে পারো। ওকে দেখো, সমানুতার শ্রেণী বিভাগ, সমাণু কয় প্রকার, সমাণু 2 প্রকার, যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম জিনিস কয় প্রকার, 2 প্রকার। একটা হলো গাঠনিক সমাণু আর একটা হলো স্টেরিও সমাণু। এবং গাঠনিক সমাণু কিন্তু 5 প্রকার, গাঠনিক সমাণু 5 প্রকার। একটা হলো কি চেইন সমাণু, একটা অবস্থান সমাণু, কার্যকারীমূলক, মেটামারিজম, টোটোমারিজম। এটা কেন মনে রাখবা, এটা মনে রাখতে পারবা আচমকা দিয়ে, কি দিয়ে মনে রাখতে পারবা, আচমকা, আচমকা, ঠিক আছে। আতে হলো কি অবস্থান সমানতা, ঠিক আছে। তারপরে দেখো চ দিয়ে কি চেন সমানতা, ম দিয়ে হলো কি মেটামারিজম, ঠিক আছে, মেটামারিজম টোটোমারিজম, ঠিক আছে। মেটামারিজম টোটোমারিজম দুইটা কি মনে মনে রাখবা। আর ক দিয়ে কি কার্যকারীমূলক সমানতা, ঠিক আছে। ওকে, এখন দেখো আমাদের উদাহরণগুলো লাগে, যেমন চেন সমানতা, সংজ্ঞা আর উদাহরণ লাগবে, আর কিছুই লাগবে না। সংজ্ঞাটা কি চেন সমানতা, ঠিক আছে। দেখো দেখো যদি উদাহরণ দেখো তাহলে ভালো বুঝবা, ঠিক আছে। দেখো বিউটেন, আইসোবিউটেন, ঠিক আছে, উদাহরণগুলো লাগবে। দেখো চেন সমানতা বলতে আসলে কি বোঝায় ভাই, দেখো যে চেনের মাধ্যমে যুক্ত না, পার্থক্যটা কোথায়, পার্থক্যটা দেখো যে CH3 এখানে ছিল না, এটা আমি টান দিয়ে এখানে নামাই নিয়ে আসি, এখানে আমি টান দিয়ে নামাই এখানে CH3 লিখে দিছি, ঠিক আছে। এটাই করছে, দেখো এখানে CH3 ছিল, ঠিক আছে, এটারে কি করছে এখানে টেনে নিয়ে আসছে, ওইটাকে কি বলতেছে আমরা, ওইটাকেই চেন সমানতা বলতেছি, ঠিক আছে। আর কিছু না, জাস্ট উদাহরণগুলো লাগবে, ঠিক আছে, জাস্ট উদাহরণগুলো লাগবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো অবস্থান সমানতা, দেখো অবস্থান সমানতা এখানে একটা সংজ্ঞাটা একটু একটু প্রমাণ ভুল করে, সেটা হলো যে দেখো কি বলছে যে জৈব যৌগে কার্বন শিকলে দ্বিবন্ধন ত্রিবন্ধন বা কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য বা অবস্থানের পরিবর্তন, ঠিক আছে, কার্যকারী মূলকের অবস্থানের পরিবর্তন, ঠিক আছে। পোলাপান কী করে যে সংজ্ঞার ভেতরে যখন দেখে প্রশ্নতে যে কার্যকারীমূলক আছে তখনই দাগায় দেয় যে কার্যকারীমূলক সমানতা, কিন্তু না ভাই, যদি বলে যে কার্যকারীমূলকের অবস্থানের পরিবর্তন তাহলে কি হবে, তাহলে সেটা হবে অবস্থান সমানতা। আর যদি বলে যে কার্যকারীমূলক নিজে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, যেটা দেখো কার্যকারীমূলক সমানতাই বলছে, কার্যকারীমূলকের ভিন্নতা মানে কার্যকারীমূলক নিজে চেঞ্জ হয়ে গেছে, ওই ক্ষেত্রে হবে কার্যকারীমূলক সমানতা। আর যদি কার্যকারীমূলক জাস্ট কী করে নিজের অবস্থানটা চেঞ্জ করে, দেখো উদাহরণ যদি দেখি যে
এই যে দেখো কার্যকারী মূলক এখানে ওয়েজ ছিল না, ওয়েজ কোথায় ছিল, একদম লাস্টে ছিল ওয়েজ, এখানে দেখো ওয়েজটাকে মাঝখানে চলে গেছে। এই যে চেঞ্জ হয়েছে ওর জায়গাটা চেঞ্জ করেছে, তার মানে কি এটা কার্যকারী অবস্থান সমানতা, ঠিক আছে। আবার যে দেখো দ্বিবন্ধন এখানে ছিল, দ্বিবন্ধন কোথায় চলে গেছে, মাঝখানে চলে গেছে, এটাও কি অবস্থানে পরিবর্তন করছে, এটাও কি তাহলে এক ধরনের অবস্থান সমানতা, ঠিক আছে। ওকে, এখানে কি কি লাগবে ভাইয়া, নামগুলা মনে রাখতে পারো, বা তুমি কি আণবিক সংকেত মনে রাখতে পারো, ঠিক আছে। আণবিক সংকেত মনে রাখলে কি তোমার নামগুলা মনে থাকবে, বাংলা নাম এবং আণবিক সংকেত দুইটা একটু মনে রাখা ট্রাই করবো। ওকে, তারপর দেখো কার্যকারীমূলক সমানতা, যেটা বললাম কার্যকারীমূলকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো এখানে কি ছিল, ও ইথ ছিল, এখানে কি হয়ে গেছে, ও হয়ে গেছে, আগে ছিল ইথানল, পরে কি হয়ে গেছে, ইথার হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি ছিল, এখানে কি ছিল দেখো সিএইচও ছিল, ঠিক আছে। কি ছিল ভাইয়া, সিএইচও। ওকে, স্টুডেন্ট সংখ্যা এত কম কেন বুঝলাম না। ওকে দেখো, যাই হোক যার ক্লাস করবে, যার না করার না করবে। ওকে দেখো এখানে কি ছিল, এখানে ছিল অ্যালডিহাইডমূলক, ঠিক আছে, অ্যালডিহাইডমূলক সিএইচও, ঠিক আছে। এখানে কি হয়ে গেছে, এখানে ওয়েজ অ্যালকোহলমূলক হয়ে গেছে, তার মানে কি এখানে ওরা কি করছে, কার্যকারীমূলকটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এটা কার্যকারীমূলক সমানতা, আণবিক সংখ্যাটা লাগবে, আণবিক সংখ্যাটা লাগবে, ঠিক আছে। ওকে দেখো তোর মেটামারিজম, ঠিক আছে, মেটামারিজম উদাহরণগুলো কিন্তু লাগবে, এই যে উদাহরণ, ঠিক আছে, যে কার্যকারীমূলক কাদের ভিতরে হয়, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, অ্যালকিনল, কিটোনের মধ্যে কার্যকারীমূলক সমানতা ঘটে, ঠিক আছে, উদাহরণগুলো লাগবে। মেটামারিজম কী ভাই, দেখো মেটামারিজম হলো মানে মোটা, মনে রাখবা যে মোটা আর চিকন, মেটামারিজম কি মোটা আর চিকন, ঠিক আছে। দেখো কেমনে মোটা চিকন, দেখো এই যে এটা কি কার্যকারীমূলক, কার্যকারীমূলকের দেখো এই পাশে একটা, এই পাশে অনেকগুলা, ঠিক আছে। কিন্তু এ পাশে দেখো, এ পাশেও যেমন এ পাশেও তেমন, ঠিক আছে। এক পাশে মোটা চিকন ছিল, ওইটার কি সেম করে ফেলছে। আবার দেখো এখানে কি বা মনে করো আমি এক কাজ করতে পারি, ঠিক আছে, মনে করো যে এটা পুরা ঘুরাই দিতে পারি, ঠিক আছে, ডান পাশে, এটা ডান পাশে দিতে পারি, আর এটাকে কি বাম পাশে দিতে পারি, ঠিক আছে। মোট কথা মোটা চিকন, আগে যে পাশে মোটা ছিল ওই পাশে চিকন হয়ে গেছে, আগে যে পাশে চিকন ছিল এই পাশে মোটা হয়ে গেছে, এরকম বিষয়, ঠিক আছে। ওকে, যেটা বলছে দেখো এখানে বলছে কার্যকারী মূলকের উভয় পাশে কি কার্বন পরমাণুর সংখ্যা বা অ্যালকাইল মূলকের ভিন্নতা, দেখো এই পাশে ছিল 3টা কার্বন, এই পাশে ছিল 1টা কার্বন, এখানে কি 2টা কার্বন হয়ে গেছে, 2টা কার্বন হয়ে গেছে, ঠিক আছে। এরকম মনে করো যে কার্বনের ভিন্নতা, এটাকে আমরা কি বলবো, যে মোটামারিজম মানে মোটা চিকন মনে রাখবা, ঠিক আছে। এবং উদাহরণগুলো কি, উদাহরণগুলো দিয়ে মনে রাখবা যে কষাই, ঠিক আছে, কষাই দিয়ে মনে রাখবা, কতে কি কিটোন, শতে হলো সেকেন্ডারি অ্যামিন, আর ইতে হলো ইথার, ঠিক আছে, কষাই দিয়ে মনে রাখতে পারো। ওকে, তারপর দেখো টোটোমারিজম, ঠিক আছে, দেখো টোটোমারিজম মনে রাখো যে টোটোমারিজম কি গতিশীল কার্যকারীমূলক সমানতা বলে, কি বলে ভাইয়া, গতিশীল কার্যকারীমূলক সমানতা, ঠিক আছে। এটা কেন মনে রাখবা, দেখো আমি যদি একটু বলি যে টোটো কোম্পানির নাম শুনছো না, টোটো কোম্পানি মানে কি সারাদিন খালি ঘুরে টোটো বইরা, ঠিক আছে, মানে কি অল টাইম গতিশীল থাকে, তো সেভাবে মনে রাখবা যে টোটোমারিজম মানে কি অল টাইম টোটো কোম্পানি মানে গতিশীল, ঠিক আছে। গতিশীল কার্যকারীমূলকের সমানতা কোনটাকে বলে ভাইয়া, টোটোমারিজম, ঠিক আছে। টোটোমারিজম সমানতার উদাহরণ কি ভাই, দেখো প্রোপানন এবং কি প্রোপিন টু অল, এটা কি পরস্পরের টোটোমার সমান, ঠিক আছে। এখানে বলতে পারবা যে কোন সংকেত মেটামার সমান সম্ভব, ঠিক আছে। অ্যান্সার কী হবে ভাই, অ্যান্সার হবে কিন্তু খ, ঠিক আছে, C4H10, এই দেখো মেটামার, এই যে C4 কই গেল, এই যে দেখো, এই যে দেখা দিই, এই যে দেখো C4H10 মেটামারিজম, ঠিক আছে, মেটামারিজম C4H10 এভাবেই কিন্তু হুবহু প্রশ্ন আসবে, বুঝছো কিনা। একটা উদাহরণ লাগবে আর কিছু লাগবে না এখানে, ঠিক আছে। দেখো এখন যেটা দেখবো সেটা হলো স্টেরিও সমান, ঠিক আছে, স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা এটা আসলে আমাদের আজকের শেষ টপিক, ঠিক আছে, মানে স্টেরিও সমানতা দুইটা আছে, একটা হলো জ্যামিতিক আর একটা হলো আলোক সক্রিয়, এই দুইটা বললে আমাদের মনে হয় আজকের মানে এই ক্লাস শেষ আর কি, ঠিক আছে। ওকে দেখো যে স্টেরিও সমানতা কী ভাইয়া, একটা হলো জ্যামিতিক সমানতা, একটা হলো কি আলোক সমানতা। জ্যামিতিক সমানতার একটা নাম আছে, সেটা হলো ভাইয়া সিস্টান্স সমানতা, ঠিক আছে, সিস্টান্স সমানতা, এটা একটু মনে রাখি। ওকে দেখো জ্যামিতিক সমানতার দুটি শর্ত, ঠিক আছে, এই 3টা লাইন একটু মনে রাখো, ঠিক আছে, যে ABC = CAB, ঠিক আছে, অথবা কি ABC = CAD, অথবা দেখো কবির স্যারে বই একটা আছে সেটা হলো কি ABC = CD, ঠিক আছে।
এটা তোমাকে তোমাকে মনে করো যে এভাবে তুলে দিতে পারে যে জ্যামিতিক সমানুতার শর্ত নিচের কোনটি, ঠিক আছে, এভাবে অনেকগুলো দিয়ে দিতে পারে, কোনটা তোমার বাইর করতে হবে, বা এই তিনটা দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে নিচের কোনটি জ্যামিতিক সমানুতার বৈশিষ্ট্য নয় বা শর্ত নয়, ঠিক আছে, বা তোমার একটা তুলে দিয়ে বলতে পারে যে এটা কি কোন সমানুতার শর্ত, এভাবে দিতে পারে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, এখন দেখো এই জ্যামিতিক সমানুতা আর মনে করো যে কি বলে যে আলোক সক্রিয় সমানুতা, এটা নিয়ে একটু যদি আমি আলোচনা করি দেখো, আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো দেখো জ্যামিতিক সমানুতা, ঠিক আছে, জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা বা আর একটা নাম কি সিস ট্রান্স সমানুতা। শর্ত কি? জ্যামিতিক সমানুতার শর্ত হলো, শর্ত আছে, শর্ত নাম্বার 1 হলো কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা বদ্ধ শিকল যুগ হতে হবে, ঠিক আছে। 1 নাম্বার হলো কার্বন কার্বন ডাবল বন্ড অথবা অথবা বদ্ধ শিকল হইতে হবে, বদ্ধ শিকল হতে হবে, হতে হবে। 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত হলো দেখ যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের কার্যকরী মূলক, কার্যকরী মূলক 1 হতে পারবে না, 1 হতে পারবে না। এখন বলবে যে ভাই কি বললেন, কিছুতে বুঝলাম না। আচ্ছা বুঝোস না, ভালো কথা, বুঝাই দিতেছি। দেখ তাহলে প্রথমে আমাদের কি ছিল শর্ত, যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। আচ্ছা দেখ, আমরা যে একটা যৌগ নেই, যৌগ যে গাঠনিক সংকেত বলি এভাবে, ঠিক আছে, এখানে দ্বিবন্ধন আছে, এখানে একটা দিলাম CH3, এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, ঠিক আছে। আচ্ছা কে বলতে পারবি যে এটা জ্যামিতিক সমাণু গঠন করবে কি করবে না? দেখ আমাদের শর্ত কি ছিল, যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে অথবা বদ্ধ শিকল হইতে হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এখানে, তার মানে প্রথম শর্ত ফুলফিল করছে। 2 নাম্বার শর্ততে কি বলছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের কার্যকরী মূলক 1 হতে পারবে না, ঠিক আছে। তার মানে যে এটা হলো দ্বিবন্ধনযুক্ত কার্বন, আর এটা কার্যকরী মূলক। দেখ এই দুইটা কার্যকরী মূলক, এটাও CH3 এটাও CH3, তার মানে কি দুইটা 1 হয়ে গেছে না, দুইটা 1 হয়ে গেছে। আমাদের শর্তে কি ছিল, যে 1 হতে পারবে না, কিন্তু আমাদের এখানে কি হয়েছে, দুইটা 1 হয়ে গেছে। দুইটা 1 হওয়ার কারণে কি হবে, এটা সমাণু গঠন করবে না, সমাণু গঠন করবে না, ঠিক আছে, সমাণু গঠন করবে না। বুঝতে পারছিস কিনা? ওকে, এটা দেখ এখানে বলছে জ্যামিতিক সমাণু গঠনের শর্ত টর্ত, ঠিক আছে, এখানে একটু দেখ পড়ে নিবি। আচ্ছা তারপরে জ্যামিতিক সমাণু, এখন জ্যামিতিক সমাণুর ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা হলো সিস সমাণু, যেটা বললাম জ্যামিতিক সমাণু আর একটা নাম কি সিস ট্রান্স সমাণু। তো একটা হলো সিস সমাণু, একটা হলো ট্রান্স সমাণু, ঠিক আছে। দেখ একটা হলো সিস সমাণু, ঠিক আছে, আর একটা হলো ট্রান্স সমাণু। তো সিস সমাণু কাকে বলে? সিস সিস সমাণু হলো যে সেম মূলক, সেম মূলকগুলো, সেম মূলকগুলো কার্বনের একই দিকে থাকবে, কার্বনের একই দিকে থাকবে, থাকবে, ঠিক আছে। এবং আমি যদি দেখ, আমি যদি বলি যে
ট্রান্স সমাণু। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, সেম মূলকগুলো কার্বনের বিপরীত দিকে থাকবে। ঠিক আছে, কোন দিকে থাকবে, বিপরীত দিকে। ঠিক আছে, এটা যদি একটু ছোট করে দিই, এই দুইটা কথা একটু মনে রাখবি। ঠিক আছে, তাহলে সিস সমাণু কি দেখলাম, যে সেম মূলকগুলো কার্বনে একই দিকে থাকবে আর ট্রান্স সমাণুগুলো কি বিপরীত দিকে থাকবে। ঠিক আছে, যেমন কি যদি উদাহরণ দেখি, ঠিক আছে, যদি উদাহরণ দেখি, এই যে দেখ, ঠিক আছে, যেটা হলো সিস। ঠিক আছে, সিস সমাণু। তো এখানে দেখো, যদি একটু লক্ষ্য করো, যে এই যে এটাও কি বললাম, যে সেম মূলক। ঠিক আছে, এই যে সেম মূলক, সেম মূলক কি ভাই, CH3 এখানে সেম মূলক আর CH3 সেম মূলক। দেখো দুইটাই উপরে আছে, দুইটাই উপরে আছে, তার মানে কি একই দিকে আছে না, একই দিকে, একই দিকে। তার মানে কি আমরা কি বলছিলাম, যে সেম মূলকগুলো কি কার্বনে একই দিকে থাকবে, তারপর সেটাকে কি বলবো, সিস সমাণু। তার মানে এটা কি, এটা হলো সিস সমাণু। ঠিক আছে, আর যেটা এই যে দেখো, এটা হলো ট্রান্স সমাণু। ট্রান্স সমাণু দেখো একই মূলক কি, CH3 কিন্তু দেখো এখানে CH3 আছে উপরে আর এখানে CH3 আছে কোথায়, এই কার্বনের সাথে CH3 আছে উপরে আর এই কার্বনের সাথে CH3 আছে নিচে, মানে বিপরীত দিকে আছে, বিপরীত। তার মানে এটা কি, এটা হলো ট্রান্স সমাণু। ঠিক আছে, ওকে। এখন সিন্স, সরি, সিসি এবং ট্রান্স এই দুইটার ভিতরে পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্য আছে, পার্থক্যগুলো কি সেটা আমি একটু দেখাই, দেখ একটু ছোট করে লিখে দিই। দেখো, সিস সমাণু এবং ট্রান্স সমাণুর ভিতরে গলনাঙ্ক, স্থায়িত্ব, এগুলোর মনে করো যে স্ফুটনাঙ্ক, এগুলো পার্থক্য আছে। ঠিক আছে, তো দেখো একটা শর্ট ট্রিক্স মাধ্যমে মনে রাখা যায়, সেটা হলো সিস সমাণুর কি কি কম, সেটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। ঠিক আছে, সিস সমাণুর কি কি কম। ঠিক আছে, এটা মনে রাখবা যে সীসার গলার স্থায়িত্ব কম, এই কথাটা মনে রাখবা, সীসার গলার স্থায়িত্ব কম, স্থায়িত্ব কম। এর মাধ্যমে কি ভাই, এর মাধ্যমে সীসা মানে হলো, দেখো সীসা মানে হলো সিস সমাণু, সিস সমাণু। গলা মানে হলো গলনাঙ্ক, গলনাঙ্ক। স্থায়িত্ব মানে হলো স্থায়িত্ব, স্থায়িত্ব। ঠিক আছে, তাহলে সিস সমাণুর কি গলনাঙ্ক এবং স্থায়িত্ব কম, বাকি সব কি, বাকি সব বেশি, বাকি যত বৈশিষ্ট্য আছে বাকি সকল বৈশিষ্ট্যই কি বেশি হবে, সকল বৈশিষ্ট্য বেশি। বুঝছো কি না, তো ভুল হওয়ার কিন্তু কোনো লাইন নাই। ঠিক আছে, ওকে। যেটা বললাম, যেটা তোমরা দেখলামই। ঠিক আছে, আচ্ছা, দেখো যে এখানে পানির ডাইলেকট্রিক ধ্রুবকের মান দিচ্ছে, আমরা কিন্তু পানির ডাইলেকট্রিক ধ্রুবক এই চ্যাপ্টারে পড়ছিলাম ফিজিক্সে। ঠিক আছে, ফিজিক্সের লাস্ট চ্যাপ্টারটা বললাম, সেখানে পড়ছিলাম যে পানির ডাইলেকট্রিক ধ্রুবকের মান সেখানে কত ছিল, 20 ছিল। আর আমি ওখানে একটা মান লেখা দিছিলাম না 80, এই যে দেখো 80টা এখান থেকে দিচ্ছে। ঠিক আছে, তারপর দেখো মিথানল, মিথানলের ডাইলেকট্রিক ধ্রুবকের মান কত, 30, এটা একটু মনে রাখো। এখানে একটা কথা মনে রাখো, যে সিস সমাণু হলো, সিস সমাণু হলো ম্যালিক অ্যাসিড, সিস সমাণুর উদাহরণ।
ঠিক আছে। আর ট্রান্স সমাণু উদাহরণ হলো ফিউমারিক অ্যাসিড। আর একটা কথা মনে রাখবা যে সিস সমাণু বা ম্যালিক অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করে, ঠিক আছে। আর ট্রান্স সমাণু বা ফিউমারিক অ্যাসিড যেটা, সেটা কি অ্যানহাইড্রাইড গঠন করে না, ঠিক আছে। ওকে, এখানে আর কিছু লাগবে না। এখানে একটু রিডিং দিও, এটা একটু রিডিং দিবা, ঠিক আছে। এটা একটু রিডিং দিবা এখানে। ওকে, আচ্ছা। ওকে, তো আলোক চক্র সমানুতা থেকে আমরা নেক্সট পড়বো রাতে, ইনশাল্লাহ রাতে যদি ক্লাস হয়। ওকে, তো আজকে ক্লাসে এ পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।